করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। তার কাছ থেকে শুনে নিয়ে আপনিও পাঠাতে পারেন, আপনার মতো করে বলতে পারেন সেই ঘটনাটি। তো যাই হোক, আর আমাদের ফেসবুক পেজ আরো একবার বলি, www.facebook.com/radio.ফুটথেম, www.facebook.com/bhutofm.russell, এই দুটো পেজ। এবং এখন যেটা করব, সরাসরি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। এবং আমি যখন অফ এয়ারে তার কাছে এই ঘটনাটি শুনছিলাম, তখন আমার নিজেরই গায়ে কাঁটা দিচ্ছিল। আমরা অনেক সময় অনেক এক্সপেরিমেন্ট করি, সমস্ত আমাদের অনেক নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ থাকে। বিশেষ করে আমরা যদি বলি যে ব্ল্যাক ম্যাজিক, এই সমস্ত জিনিসের উপরে আমাদের অনেক আকর্ষণ থাকে, আমাদের আগ্রহ থাকে, অনেকের কথা বলছি, ঘাটাঘাটি করি এবং এক সময় নিজের অজান্তে কখন যেন নিজেকে জড়িয়ে ফেলি, তখন আর ফেরার কোনো পথ থাকে না। তো সেইরকমই একটা ঘটনা আমরা শুনবো। আমাদের সাথে আছেন মাসুদ এবং আমাদের সাথে তিনি একটা ঘটনা শেয়ার করবেন। আমরা একটু শুনি তো কি হয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাই। ঘটনা শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই, আমার কিছু ফ্রেন্ডস এর কথা আমি বলতে চাচ্ছি। সরি, ফার্স্ট অফ অল যদি না বলি, আচ্ছা, দিবস, তারপরে হচ্ছে শাহেদ, বাবু এবং হচ্ছে হাসান, এই চারজন আমাকে স্টোরির ক্ষেত্রে প্রচুর স্টোরি কালেক্ট করার ক্ষেত্রে হেল্প করে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড ঘটনা শুরু করার আগে একটা জিনিস, যেটা রাসেল ভাই বললেন, আমরা ইউজুয়ালি কি করি, আগ্রহ কম বেশি সবারই একটা ইয়াং এজে দেখা যায় প্যারানর্মাল বা সুপার ন্যাচারাল বিষয়গুলোর ব্যাপারে থাকে এবং আমরা নানান রকম ভাবে এটা নিয়ে জানার চেষ্টা করি, রিসার্চ করি। এটা এমনই একটা ঘটনা যে, দেখুন রাসেল ভাই, সুপার ন্যাচারাল এবং টেকনোলজি দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন মেরুর দুটো বিষয়, একদমই ভিন্ন মেরু। যেখানে সুপার ন্যাচারালের জন্ম হচ্ছে অন্ধকার একটা জগতে, সেখানে প্রযুক্তি হচ্ছে সভ্যতার সর্বোচ্চ উজ্জ্বল আলোকিত একটা সেকশন। একদম। আমি যে ঘটনাটা এখন বলবো, এখানে সুপার ন্যাচারাল এবং হচ্ছে টেকনোলজি দুটো একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। ঘটনাটা এটা কালেক্টেড একটা ঘটনা, এই ভেরি রিসেন্টলি আমি ঘটনাটা জানি। তো এটা যার সাথে ঘটনাটা ঘটে বেশ কয়েক বছর আগের, সে তখন সে ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল। সে একটা বেশ রিচ বা স্টেবল একটা ফ্যামিলিতে বিলং করতো, দুই ভাই ছিল, এবং যেটা হচ্ছে খুবই স্মার্ট একটা ছেলে, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এভরি ম্যানার। সে তার সার্কেলে এমন ছিল যে টেকনোলজি ফ্রিক, মডার্ন টেকনোলজি, এনি কাইন্ড অফ থিং যেটা নতুন আসছে বা আপডেটেড, সে তার সার্কেলের মধ্যে সবার আগে। এমন ছিল হোয়াট হ্যাপেন যে সাডেনলি ওই বয়সে যেটা হয় যে এই টাইপের বিষয় নিয়ে আগ্রহ থাকে, তো সে আগ্রহ এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করতো, রিসার্চ করতো। এটা করতে করতে যেটা হয় যে সাডেনলি সে এটার মধ্যে অনেক বেশি ইনভলভ হয়ে যায়। ইনভলভ হয়ে যাওয়ার ব্যাপারটা এমন হয় যে সবাই ইভেন্চুয়ালি টের পায়। প্রথম দিকে সব কেউ এটা বুঝতে পারে না যে এটা কতটা ইম্প্যাক্ট, কেমন সে কত ইনভলভ। যেটা হয় যে এক সময় সে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হওয়ার পরে যখন সে হসপিটালাইজ ছিল, তখন হচ্ছে তার ফ্রেন্ডরা এটা জানতে পারে যে ওকে ফাইন, সে এতটা ডিপলি ইনভলভ। এবং তার বাসায় যাওয়ার পরে বেসিক্যালি সে যখন হসপিটাল থেকে ব্যাক করে, একটা মানুষ যদি দিনের পর দিন একটা রুমের মধ্যে লাইক ফর 1 মান্থ or 2 মান্থ আপনি যদি প্রয়োজনের বাইরে ঘর থেকে বের হননি, অন্ধকার একটা ঘর, যেমন একটা এনভায়রনমেন্ট হবে, এই ধরনের একটা অবস্থা, এটা দেখে তার ফ্রেন্ডরা বেশ আর কি হয়ে যায় যে মানে কেমন লাইক সুপার ন্যাচারাল বিষয়ে আগ্রহ থাকা, এটা নিয়ে জানা, রিসার্চ করা, দ্যাটস ডিফারেন্ট থিং। এতটা ইনভলভ যে তুমি নিজের প্রতি খেয়াল রাখার সময় পাচ্ছ না, বা তোমার রেগুলার লাইফ হ্যাম্পার্ট হচ্ছে, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। তার ফ্রেন্ডরা তার ফ্যামিলিতে ইনফর্ম করে, এবং সেই ছেলে যার সাথে ঘটনা, সে তখন একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতো, বাইরে একটা রুম, তার মাঝখানে একটা ছোট করিডোর, দেন ভেতরে তার বেডরুমটা ছিল, এরকম একটা সেট আপ, এবং ফার্স্ট যে রুমটা, ওই রুমের সাথে হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই ছিল তার বাসার ডিজাইনটা। এনিওয়েজ, যেটা হয় যে তার ফ্রেন্ডরা তার ভালোর জন্য, তাকে থামানোর জন্য তার ফ্যামিলিকে এটা ইনফর্ম করে, বাট এটার ইম্প্যাক্টটা নেগেটিভ হয়। এই জিনিসটাকে একটা বিট্রায়াল হিসেবে নেয় এবং তার ফ্রেন্ডের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এর পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটে, বেশ লং টাইম পর্যন্ত এটা কেউ জানতো না, তার ফ্যামিলি বা খুব ক্লোজ লোকজন ছাড়া। পরবর্তীতে এটা রিসেন্টলি, আমি লাস্ট টাইম যখন কিছুদিন আগে আসি আপনার এখানে, তো তার পরবর্তীতে সে এটা নিজে থেকে আগ্রহ দেখিয়ে আমার সাথে যোগাযোগ করে এবং এই ঘটনাটা শেয়ার করে, এবং আমাকে বলে যে ইফ ইউ ওয়ান্ট আপনি এটা শেয়ার করবেন। বাট স্পেসিফিক আমি আপনাকে বলছিলাম রাসেল ভাই যে তার এই রিসার্চের অনেক ইনফরমেশন বা এই ঘটনা অনেক কিছু সে আমাকে স্পেসিফিক ভাবে মানা করে দিয়েছে, এগুলো তুমি কোনোভাবে শেয়ার করবে না। আচ্ছা, সেটা শেয়ার করা যাবে না। সো আমি এই জায়গাগুলো বাদ রাখছি, জাস্ট বেসিক ঘটনাটা যতটুকু শেয়ার করা আমি এটা বলছি। ঘটনার শুরুটা বেসিক্যালি এভাবেই হয়, তার আগ্রহের জায়গা থেকে, তার রিসার্চ থেকে। তো
আপনি জানেন আসল ভাই যে আমরা যখন ওয়েব ব্রাউজ করি, ওয়েবের বেসিক 3টা স্তর থাকে, যে রেগুলার বা সারফেস ওয়েব, ডিপ ওয়েব এবং ডার্ক, যে ডিপেস্ট। এবং আমরা 7 to 3% আই গেস, আমার একটা ভুল হতে পারে, যে সারফেস ওয়েবে পাই। বাকি পুরো ব্যাপারটা থাকে ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব। তো সেই ছেলেটি যেটা করে, ও ডিপ ওয়েবে বা ডার্ক ওয়েবে ব্রাউজ করতে করতে এই সুপার ন্যাচারাল বা ডিমোনোলজি, দিস কাইন্ড অফ থিং নিয়ে রিসার্চ করতে থাকে, এবং সে একটা ওয়েবসাইট খুঁজে। ওয়েবসাইটটা যেটা ছিল সামথিং লাইক এ চার্চ, ওকে, একটা কাল্ট বা চার্চ টাইপের একটা ওয়েবসাইট সে খুঁজে। তো প্রথম খুঁজে পাওয়ার পরে তার কাছে এটা বেশ ইন্টারেস্টিং লাগে যে এ ধরনের তো অনেক স্ক্যাম বা প্র্যাঙ্ক থাকে, মজা করার জন্য অনেকে অনেক ওয়েবসাইট করে, কাল্ট করে। তো সে এই টাইপের কিছু একটা দেখে। তো এই জিনিসটা একটু ডিফারেন্ট ছিল, খুব বেসিক একটা লেআউট ওয়েবসাইট এবং খুব বেশি ইনফরমেশন দেওয়া নেই। এটা আপনি যদি জানতে চান, তাকে যেটা করা হয়, তাকে একটা 3 পেজের ফর্ম দেওয়া হয়, অনলাইন ফর্ম, যেটা ফিল আপ করো টু বিকাম এ মেম্বার, একটা অথরাইজড মেম্বার হতে হবে, দেন তুমি ওয়েবসাইটে ইনফো গুলো জানতে পারবে। এবং মানে আমরা বলতে যাচ্ছি আসলে মানুষ কিভাবে পেঁচায়, আপনি দেখেন কিভাবে জড়িয়ে যায়। এবং ইউজুয়ালি ভাই, একটা আপনি যদি অনলাইন একটা কিছু রেজিস্ট্রেশন করেন, আপনার বেসিক কিছু ইনফরমেশন যাবে সেখানে, বাট সেইখানে একটা মানুষ সম্পর্কে যতটুকু ইনফরমেশন জানা পসিবল, ইচ এন্ড এভরি সিঙ্গেল ডিটেইল এখানে দেওয়া ছিল, যে ফিল আপ করতে হবে, উইচ ইজ আই পার্সোনালি ফাউন্ড প্রিটি স্টুপিড। যে আপনি একটা অনলাইনে আপনার এত ব্যক্তিগত ইনফরমেশন দিবেন না, সেখানে তার আইডেন্টিটি, তার অনেক কিছু বার্থ সার্টিফিকেট বা ইচ এন্ড এভরিথিং ডিটেইল, যা কিছু একটা মানুষ সম্পর্কে জানা পসিবল, তার পোস্টাল কোড, এরিয়া কোড, সবকিছু এখানে দেওয়া হয়। রাইট। সেই ফর্মটা, তারপরেও এটা তার আগ্রহের জায়গা থেকে, যেটা বলছিলাম, খুব বেশি ফ্যাসিনেটেড ছিল। সো সেটা ফিল আপ করে এবং ফিল আপ করে জমা দিয়ে দেয়। এরপরে ফানি থিং, প্রায় অনেকদিন পর্যন্ত কোনো রিপ্লাই, এবং সে ওয়েবসাইটটা ডিপ ওয়েবে খুঁজে বের করার ট্রাই করে, বাট সে খুঁজে পায় না। আচ্ছা। এবং ও অলমোস্ট এটা ভুলে গেছিল যে এটা কি হচ্ছে বা সামথিং। যেটা হয়, আই থিঙ্ক 3 মান্থস পরে, ইন বিটুইন সে অসুস্থ হয়ে যায় এবং তার ফ্রেন্ডরা তার ফ্যামিলিকে ইনফর্ম করে। সে হচ্ছে ফ্রেন্ডের সাথে একটা দূরত্ব তৈরি হয়। এরপরে 3 মাস পরে একটা মেইল আসে তার কাছে, একটা কোড দিয়ে, জাস্ট একটা কিছু নাম্বারস। তো সে ওয়েবসাইটে লগ ইন করে, এবং সেই কোডটা হচ্ছে তার আইডেন্টিফিকেশন নাম্বার ছিল, লগ ইন করার জন্য। মানে অলরেডি এতক্ষণ উনি ঢুকে পড়েছেন। এবং 3 মান্থসটা ছিল রাসেল ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ইন্টারেস্টিং খেয়াল করেন যে 3 মান্থস টাইমটা বেসিক্যালি ফর ভেরিফিকেশন। তার যে ইনফরমেশন গুলো নিছে সেই ওয়েবসাইট থেকে, 3 মান্থস ভেরিফাই করা, দেন তাকে মেম্বারশিপ দেওয়া হয়েছে, ইচ এন্ড এভরিথিং চেক করার পরে। তো ভেরিফিকেশন দেওয়ার পরে সে লগ ইন করে, এবং লগ ইন করার পরে সে ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন পায়। ইনফরমেশনটা কিরকম, আমি শুরুতে বলছি যেটা একটা চার্ট ছিল, তারা হচ্ছে স্যাটানিজম বা সামথিং লাইক দ্যাট, আমি স্পেসিফিক নেমটা বলছি না, আইডিয়া দিচ্ছি। এই টাইপের কোন একটা ফিলোসফি বা রিলিজন বা সেকেন্ড কামিং টাইপের কিছু একটা তারা প্র্যাকটিস করতো। আচ্ছা। এবং তারা যেটাকে বেসিক্যালি ডেভিল ওয়ার্শিপ। ইন্টারেস্টিংলি, তারা ডেভিলকে আমরা কি করি, ইভিল হিসাবে দেখি, রাইট? এটা এনি কাইন্ড অফ রিলিজন বা কালচারে ডেভিল ইজ ইভিল, আলটিমেট ইভিল। একদম। তাদের মধ্যে ডেভিল ইজ নট দ্য আলটিমেট ইভিল। আচ্ছা। হ্যাঁ, তাদের মধ্যে তারা ডেভিলের কিন্তু অনেক নাম আছে। তার একটা নাম উল্লেখ করে, ইট ওয়াজ লাইক সামাইল, এবং যার অর্থটা হচ্ছে দ্য লাইট ব্রিঙ্গার। আচ্ছা, দ্য লাইট ব্রিঙ্গার। এবং তাদের থিওরিটা হচ্ছে অ্যাবাউট ডেভিল, যে ডেভিল বেসিক্যালি পাপকে ইমব্রেস করে না, সে যেটা করে যে সিনস গুলোকে পিউরিফাই করে। আচ্ছা, when you are sinner, আপনার সোল হচ্ছে সিন দ্বারা ফুলফিল, ডেভিল হচ্ছে তার লাইট দিয়ে বার্ন করে আপনার সোলটাকে পিউরিফাই করে। এবং এমন একটা টাইম আসবে যখন ওয়ার্ল্ডে আলটিমেট ইভিল যারা বা ইভিলের অনুসারী, তারাই হচ্ছে আলটিমেট গুড হিসেবে বা সেইন্ট হিসেবে আবির্ভাব হবে। এবং বর্তমানে যারা যেসব থিওরি বা যেসব রিলিজিয়ন, ইচ এন্ড এভরিথিং, যারা হচ্ছে সেইন্ট হিসেবে আমরা কাউন্ট করছি বা গুড হিসেবে, তারাই হচ্ছে কনভার্টেড হয়ে যাবে ইভিলে। তাদের থিওরিটা কিছুটা এই টাইপের ছিল, এবং বেশ ফিলোসফিক্যাল কথাবার্তা আছে ভাই, ওরকম খুব অদ্ভুত রিচুয়াল বা সামথিং এই টাইপের কোনো কথাবার্তা ফর এ লং টাইম ওর সাথে তারা বলেনি। তারা একটা এরকম এনশিয়েন্ট আই থিঙ্ক ফোলক্লোর বা সামথিং এই ধরনের কোন একটা ফিলোসফি তারা তার সাথে শেয়ার করছে। আচ্ছা, তো এক সময় যেটা হয়, ও এই ব্যাপারগুলোতে বেশ আগ্রহের পরে বেশ ইনফরমেশন সে পায়, ইন্টারেস্টেড ফিল করতে থাকে। তো তখন সে আরো বেশি জানতে চায়। এই টাইমে ওয়েবসাইট থেকে তাকে এখানে একটা চ্যাট গ্রুপের মতো ছিল, তার সাথে কথা বলতো বা চ্যাট হইতো। ওখান থেকে তাকে বলে যে এর চেয়ে বেশি যদি তুমি ডিপলি এটা জানতে চাও, ইউ নিড এ টিচার, রাইট? সো সে বলে যে ওকে ফাইন, টিচ মি, আপনারা তো এখানে আছেন, সো টিচ মি। বাট তারা বলছে নো, নট দ্যাট কাইন্ড অফ টিচার, ইউ নিড এ স্পিরিচুয়াল টিচার। ওকে ফাইন, সো হুইজ দ্যাট? তারা তাকে গথিক ডিমেন নামের একটা কনসেপ্টের সাথে তখন পরিচয় করে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু
ওল্ড টেস্টিমেন্ট অনেকগুলো ভার্স আছে আবার আই নো আপনি খুব ভালো করে জানেন যে 40 লিজেন্ডস অফ ডিমন উল্লেখ করা আছে। এর মধ্যে প্রত্যেকটা লিজেন্ড হ্যাভ এ কিং, কুইন এন্ড প্রিন্স, যারা হচ্ছে এই লিজেন্ড গুলোকে লিড করে। যারা রেগুলার ডিমন তারা হচ্ছে লাইক মানে ওয়াইল্ড অ্যানিমালস, ইট ইজ ইম্পসিবল, অলমোস্ট ইম্পসিবল টু কন্ট্রোল দেম। বাট যারা কিংস অ্যান্ড প্রিন্স এদের ক্ষেত্রে তারা বলে যে দে আর ফোর্স অফ নেচার, লাইক আমাদের এক্সিস্টিং যা কিছু আছে, আমাদের বডি, আমাদের ফিজিক্যাল ওয়ার্ক, আমাদের আলো বাতাস, ইচ অ্যান্ড এভরিথিং আর ফর্ম অফ এনার্জি। এবং অ্যাকর্ডিং টু দেম এই ডেভিল হচ্ছে লাইক এই গোথেটিক ডিমন্স আর হচ্ছে এই ফোর্স অফ নেচার, এনার্জি, যাদেরকে ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি বিলিভ করো এবং রাইট ওয়েতে তাদের অ্যাওয়েক করার ট্রাই করো, দে উইল বি অ্যাওয়েকেন উইথিন ইউ। আপনি আপনার নিজের মধ্যে থেকে তাদের এই অস্তিত্বটাকে বের করে আনতে পারেন, বিকজ ইউ আর পার্ট অফ নেচার। তারপরে কি ঘটলো ওনার জীবনে? তারপরে কি হলো? এরপর তাকে যেটা করা হয় যে বেশ কিছু এরকম রিচুয়াল দেওয়া হয়, এবং এটা ইন্টারেস্টিংলি বেশ লং টার্ম একটা রিচুয়াল। আচ্ছা, ধরেন আমি স্পেসিফিক বলছেন 30-40 ডেজ এরকম একটা রিচুয়াল দেওয়া, এবং সে নিয়মিত ভাবে এটা প্র্যাকটিস করতে থাকে। মিনওয়াইল তার আদার্স সব কাজ অলমোস্ট অফ হয়ে যায়, এবং সেগুলো তার নিশ্চয়ই তার কোনো ইন্টারেস্ট ছিল না, মানে শুধুমাত্র ওটার প্রতি সে একদম ফুললি ডাইভার্টেড হয়েছে নিজের অজান্তে। যেটা শুরু হয়েছিল জাস্ট একটা কৌতূহল, এবং এর মধ্যে কিন্তু তার ফ্রেন্ডের সাথে তার একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। সেটা যে শেয়ার করবে কারোর সাথে এ পরে নাই, সে কমপ্লিটলি এটার মধ্যে ঢুকে যায়। আচ্ছা, তো ফাইনালি যেটা হয়, যেদিন দ্য লাস্ট ডে রিচুয়াল কমপ্লিট হয়, সে সন্ধ্যা থেকে বসে এটা প্র্যাকটিস করতে থাকে, ইনচ্যান্ট করতে থাকে বা সামথিং। রাতের বেলায় যেটা হয়, সাডেনলি একদম অল দ্য সাডেন সে এরকম 30-40 ডেজ ধরে এটা প্র্যাকটিস করছে, এভরিথিং ওয়াজ গুড, সে স্ক্যাট ছিল না, মোটে ইন্টারেস্টেড ছিল। সাডেনলি তার মধ্যে তীব্র একটা আতঙ্ক ভর করে ফাইনাল ডে রাতের বেলা, এবং ভয়টা এমন ছিল সে ফিজিক্যালি লাইক অসুস্থ ফিল করছে। আচ্ছা, হঠাৎ যে সে উঠে যায় এবং উঠে তার ঘরের লাইটটা জ্বালিয়ে দেয় এবং ডিসাইড করে যে ওকে ফাইন, হয়তো আজকে আমি লং টাইম এরকম করছি দেখে আমার খারাপ লাগতেছে, আজকের মতো বাদ দিই। সে বাদ দেয়, বাদ দিয়ে খাওয়া দাওয়া করে এসে বসার পরে কিছু অদ্ভুত জিনিস সে খেয়াল করে। তার বাসার আশেপাশে তার জানালার বাইরে কিছু সাউন্ড হচ্ছে। আচ্ছা, লাইক খুব মৃদু কিছু সাউন্ড, কেউ জাস্ট টাচ করছে বা ট্যাপ করছে, এই ধরনের সাউন্ড। সে বেশ ভয় পাইতে থাকে এটা থেকে, যে বেশ কিছুক্ষণ যখন সাউন্ড হয় এবং লাইক ফিস করে কেউ তাকে ডাকছে এরকম একটা সাউন্ড, তো সে ঘরের সবগুলো লাইট জ্বালিয়ে দেয়। লাইট জ্বালিয়ে দেওয়ার পর ইউজুয়ালি তো লাইট থাকলে আমাদের ভয় কম, খুবই স্বাভাবিক। ফার্স্ট যে ঘটনাটা ঘটে, তার বাইরের রুমে বিবরণ দিচ্ছিলাম যে স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকতো, বাইরে একটা রুমের সাথে অ্যাটাচড একটা বাথরুম, এবং এরপরে একটা ছোট করিডোর যেটা ক্রস করে তার বেডরুম। এই প্যাটার্নে তার ওয়াশরুমের লাইটটা কেটে যায় ফার্স্ট সেই রাতে, এক রাতে সে এটা চেক করতে যায়। চেক করে যখন ওয়াশরুমের ডোর ক্লোজ করে আসতেন, সে ফিল করে ওয়াশরুমের ভেতরে হয়তো কেউ আছে, যে অন্ধকার হয়েছে তারপর থেকে অস্তিত্ব টের পাওয়া শুরু করেছে। এক্স্যাক্টলি, সে লাইটের দিয়ে চেক করে কেউ নেই, বাট যখন চলে আসে তার মনে হয় যে ভেতরে কেউ আছে, যে কেউ জেন্টলি ট্যাপিং অন দ্য ডোর, নক করে, ধাপ ধাপ করে শব্দ করছে, ধাপ ধাপ করে না, খুব জেন্টেল স্মুথ, আস্তে 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 আস্তে। ছোট একটা বাচ্চা যদি নক করে সে যেভাবে নক করে, খুব খুব জেন্টেল একটা নক। সে তার রুমে চলে আসে। নেক্সট যেটা হয়, তার টয়লেটের সাথে যে বাইরের যে রুমটা, সেই রুমের লাইটটা কেটে যায়। এইবার হি রিয়েলি গেট স্কেয়ার্ড, এবং এখন যেটা হয়, সে বাইরে কিছু ফোটো সাউন্ড শুনতে পায়, লাইক হামাগুড়ি দিয়ে বাচ্চারা হাঁটার সময় যেরকম একটা ছোট্ট সাউন্ড হয় না, এমন একটা সাউন্ড। এবং হুইচ ইজ উইয়ার্ড, ধরেন একটা বাচ্চা আপনার পাশের রুমে হামাগুড়ি দিচ্ছে, আপনি সাউন্ডটা পাবেন যে ফ্লোরে, সার্ফেসে, সে সাউন্ডটা পেতে থাকে ছাদে বলতে তার উপরের ফ্লোরে না, তার সিলিং এ, লাইক যেখান থেকে ফ্যানটা ঝুলছে, আচ্ছা, একদম সিলিং এর মধ্যে, আপসাইড ডাউন। রাইট, আমি বুঝতে পেরেছি। ফ্লোরে না হেঁটে এমন একটা সাউন্ড, আপসাইড ডাউন মানে মাথা নিচে পা ওপরে, মানে তার মানে হচ্ছে পাটা ছাদের সাথে লাগিয়ে কেউ হাঁটছে, ঘরের ছাদের সাথে হাঁটে। এবং এটা বড় কেউ হাঁটছে এরকম না, ছোট কোনো বাচ্চা হাঁটলে থপ থপ আস্তে আস্তে করে যেরকম সাউন্ড হবে, এরকম চার হাত, মানে যার সাথে আসলে গ্র্যাভিটি কোনো সম্পর্ক নাই, গ্র্যাভিটি কাজ করছে না, সে যে কোনো সময় দেয়ালে যেভাবে হাঁটলে মানুষ, বা দেয়ালে উঠতে উঠতে ছাদে উঠে গেছে, এরকম একটা ব্যাপার আর কি। এক্স্যাক্টলি। এন্ড যেটা হয়, এই সাউন্ডটা তার টয়লেটের ওখান থেকে ঘুরে তার করিডোর এখান দিয়ে আসছে, ঘুরে এই হাঁটার সাউন্ড, এবং একই সাথে ছোট বাচ্চারা অনেক সন্তুষ্টমি করে হাসে, এই ধরনের সাউন্ড, এবং ফিস করে তাকে ডাকার সাউন্ড, সেটা ফিল করতে থাকে। এরপর যেটা হয়, তার করিডোর লাইটটা অফ হয়ে যায়। করিডোর লাইটটা অফ হওয়ার পরে তার রুমের দরজা খোলা, তার বাইরে অন্ধকার। এই পর্যন্ত 3টা লাইট ছিল, 3টা লাইট কেটে গেছে, একটার পর একটা। ওকে, এবং একই দিনে একই রাতে, এটা কয়েক ঘন্টার মধ্যে ঘটে।
এখন সে ফিল করতে পারে তার দরজার বাইরে ছাদের ওখানে কেউ একজন আছে, কোনো একটা ছোট বাচ্চা এজিফ ফুটফুটি করছে বা হামাগুড়ি দিচ্ছে। ইন দ্যাট মোমেন্ট হি ওয়াজ টোটালি ফ্রিকড আউট এবং দিক শূন্য একটা অবস্থা। সে খুবই স্বাভাবিক। তখন তার যদি রুম থেকে বেরোতে হয়, তার সে অন্ধকার করিডোর তারপরে অন্ধকার রুম পাস করে দেন বের হতে হবে। সো সে যেটা করে যে সে তো টেকনোফ্রিক ছিল, সে ইউটিউবে আইতুল করছে আচ্ছা, তার ভয়টা দূর করার, এবং এভাবে সে নানাভাবে এই রুমের মধ্যে মোমবাতি জ্বালিয়ে, তার কাছে এরকম মোমবাতি ছিল, সে তার যেটা ছিল সে যেটা বলে সে একটা রিচুয়াল করার জন্য তাকে একটা পেন্টাগ্রাম টাইপের কিছু একটা সিম্বল, ইচ এন্ড এভরি ডিমন বা প্রিন্স তাদের নিজস্ব সিম্বল, সেই সিজেলটা নিয়ে হচ্ছে তার সেই সিজেলটা ছিঁড়ে ফেলে, পুড়িয়ে ফেলে। এবার যেটা সিজেল পুড়ে ফেলার পরে সাউন্ড আরো বেড়ে যায় এবং তার রুমের লাইটটা ডিস্টার্ব করা শুরু করে। আচ্ছা, লাইক এটা কেটে যাবে, এটাও কেটে যাবে। তীব্র আতঙ্কে সে টাইম পাস করতে থাকে, যেটা হয় যে রাত শেষের দিকে সকাল হয়ে ফজরের আজান দেয় এবং দিনের আলো ফুটতে থাকে। জাস্ট সে কোনোভাবে কিছুক্ষণ ওয়েট করে, সকাল হতে হতে লাইটটা খুবই খারাপ অবস্থা, লাইটটা কাটবে এমন একটা কন্ডিশন। জাস্ট কিছুটা আলো হওয়ার সাথে সাথে সে যেটা করে দৌড়ের রুম থেকে বেরিয়ে। আচ্ছা, এবং সবচেয়ে ভালো বুদ্ধি এটা, এটা সবচেয়ে ভালো বুদ্ধি। দেন সে বেরিয়ে যাওয়ার পরে তার ফ্রেন্ডের সাথে দেখা করে আর কি, প্রতিবেশীদের ওখানে যায় বা নিচে বেরিয়ে ফ্রেন্ডের সাথে, এবং সে দুপুর বেলায় ঘরে ফিরে আসে। সে মনে করে ওকে ফাইন, আমি হয়তো অনেক টাইম এটা দেওয়ার ফলে আমি হ্যালোসিনেট করছিলাম। সে ঘরে আসার পরে যেটা দেখে তার সিলিং ছোট বাচ্চাদের হাত পায়ের ছাপ, হোয়াইট কালার সিলিং ছাদে। এটা দেখার পরে সে যেটা করে সে তাৎক্ষণিক ভাবে ওখান থেকে জাস্ট তার জিনিসপত্র নিয়ে সে চলে যায়। এরপর থেকে সেগুলো কোনো কিছু প্র্যাকটিস করেনি। এই ইভেন্টটার সিনের এই জিনিসটা তাকে ফলো করতে থাকে। তার পরবর্তীতে এটা ইম্প্যাক্ট আমি ডিটেল বলবো না, জাস্ট ইম্প্যাক্টটা যেটা হয় তার পড়াশোনা ওই জায়গায় বন্ধ হয়ে যায়, সে কন্টিনিউ করতে পারে। তার একই সাথে রিলিজিয়াসলি ট্রিটমেন্ট চলতে থাকে এবং একই সাথে হচ্ছে সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট চলতে থাকে। মানে এবং মানে ডাক্তারের কাছেও গেছেন এবং হুজুরদের কাছেও গেছেন। প্রায় 1.5-2 বছরের মতো ট্রিটমেন্ট করার পরে সে একটা স্টেবল কন্ডিশনে আসে এবং এখন তার সাথে এটা হয় না, বাট ফর এ লং টাইম ধরনের এখন হি ইজ গুড, হি ইজ স্টেবল এবং সে এখন বেশ ভালো আছে, সে বেশ স্বাভাবিক একটা অবস্থায় আছে, তার এখন এই প্রবলেম গুলো হচ্ছে না। তার মধ্যে আমি যেটা খেয়াল করেছি, এই আতঙ্কটা এখনো তার মধ্যে কাজ করছে। প্রায় 1.5 থেকে 2 বছর আছে, ইটস এ লং টাইম। আপনার যদি কন্টিনিউয়াসলি বন্ধু বান্ধব থেকেও দূরে ছিল সবার থেকে সময় এই টাইমটা, এবং তার কাছে এটা একটা একই সাথে লজ্জা এবং ভয়ের বিষয়, সেটা কারোর সাথে শেয়ার করতে পারেনি। এন্ড এই ঘটনাটা যেটা সিগনিফিকেন্স, যে রাসেল ভাই আমরা সবাই এগুলো নিয়ে আগ্রহ থাকে, আমরা বিশ্বাস করি অবিশ্বাস করি, মজা করে ট্রাই করতে যাওয়া, এটা আমি বলবো যে আমাদের অনেকে ইয়াং এজে এটা সবারই, টু বি অনেস্ট আমার নিজেরও ছিল, প্রত্যেকেরই। আমি সেটাই বললাম যে অনেকেরই আগ্রহ থাকে। এবং আমরা যদি ভাই এটাও বলি যে নো সাচ থিং অ্যাজ ডিমন্স, ওকে, গোস্ট, এগুলা ডাজন্ট এক্সিস্ট, তারপরও কি একটা জিনিস যে এই রিচুয়াল গুলো ইজ লাইক মেডিটেশন প্র্যাকটিস, এবং আপনি যখন ফর লং টাইমে প্র্যাকটিস করবেন, আপনি সাবকনশিয়াসলি যদি এটা একবার বিলিভ করে ফেলেন, সাবকনশিয়াসলি বিলিভ করলে আসলেই প্রবলেম, এটা হতে বাধ্য। ইফ নাথিং সুপারন্যাচারাল এক্সিস্ট, তারপরও আপনি এটা দ্বারা সাফারার হবেন, এবং যদি এমন কিছু এক্সিস্ট করে, সো এটা তো বলার মতো নেই। সো এই ছিল ঘটনাটা, আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে পতাকা মানে ফ্ল্যাগ দিয়ে প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলেছেন, আমি সেইগুলোই পড়ি। রেডিও ফুর্তির পেজে দেখতে পাচ্ছি ছোট সাহেব লিখেছেন যে ভালো আছেন। SB বাইজিদ বাবু আমাদের লিখেছেন হ্যালো, আই এম ব্যাক ভূতাতম, এবং তিনিও প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন। প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন সেই মেসেজগুলো একটু আজকে আগে পাওয়ার চেষ্টা করছি। শেষ বিকেলের সূর্য লিখেছেন হাই। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আরো অনেকেই আমার সঙ্গে এই মুহূর্তে আছেন, যেমন ভূত FM হরর ক্লাবে রয়েছেন MD মেহরাব হুসাইন, তিনি প্রোফাইল ইয়াসিন হোসেনের নাম বলেছি, তাকে 2বার দেখা যাচ্ছে এখানে কোনো একটা কারণে। তো যারা জানেন না ব্যাপারটা, তাদেরকে এই ফাঁকে একটু বলে দেই যে আমরা ডিসেম্বর মাস উপলক্ষে রেডিও ফুর্তির সব আর্জে এবং আমরা সবাই আমাদের পার্সোনাল পেজটা চেঞ্জ করে ফেলেছি, এবং আমাদের পার্সোনাল পেজে যে প্রোফাইল পিকচার সেটা চেঞ্জ করেছি, এবং সেই প্রোফাইল পিকচার আপনি চাইলেই এখনই দেখতে পারেন। আপনি চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে, যে কোনো অ্যাড্রেসে, এবং সেখানে গিয়ে প্রোফাইল পিকচারটা, আমাদের প্রোফাইল পিকচারটা ক্লিক করে আপনি আপনার প্রোফাইল পিকচার বানিয়ে ফেলুন। আমি চলে যাব একটা ছোট্ট
ছোট্ট বিরতির আগে দেখি যে আর কিছু আছে কিনা, এবং আমার কাছে মনে হয় যে বিরতির পরে ফিরে এসে আপনাদের আরো দারুণ দারুণ সব ঘটনা উপহার দিব। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে আরো অনেকেই আছেন যারা পতাকা দিয়ে প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সঙ্গে থাকার জন্য। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM and Bill Furti. Mood FM. The night comes along. Yes, true. The night comes alive with Gramin Phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM and আমি রাস্তার সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূতালয়ে। ইভান সরকার আমাদের লিখেছেন ঢাকা নতুন বাজার ভাটারা থেকে, এবং তার ইমেলটা এখন আমি পড়ে শোনাচ্ছি। তো তিনি যেভাবে লিখেছেন ইমেলটা, আমি সেভাবে ইমেলটা পড়ছি, এবং ইমেলের শুরুতেই তিনি লিখেছেন, রাসেল ভাই কেমন আছেন? আশা করি আপনি সবসময় ভালোর দলে। আমি ইভান স্টুডিওতে আসতে পারছি না, তাই মেল করে ঘটনাটা পাঠিয়ে দিলাম। তো এই ঘটনাটি আমি তাদের জন্য বলতে চাই যারা গ্রামের ঘটনা শুনতে চান এবং গ্রামের ঘটনার জন্য অনেক রিকোয়েস্ট করেন যে গ্রামের ঘটনা শুনবো। তো এই ঘটনাটা হতে পারে আপনার জন্য খুব পছন্দের একটি ঘটনা। আশা করি ভালো লাগলে পড়ে শোনাবেন। না, আসতে পারছি না, তাই আমি আবার মেলে চলে গেছি, কিন্তু তাই মেইল করে ঘটনাটা পাঠিয়ে দিলাম। আশা করি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি স্কুলে শিক্ষকতা করছি। আমার বড় মামার কাছ থেকে ঘটনাটা শুনেছি। আমি ঘটনাটা আমার মতো করে বলছি। আমার বাড়ি গোপালগঞ্জের রাধাগঞ্জ এলাকায়। আমার 3 মামা ও তাদের 3 বোন। এদের মধ্যে আমার মা ছিল তাদের ছোট আদরের বোন। রাধাগঞ্জ থেকে আমার মামা বাড়ি প্রায় আমার মামার বাড়ি 3 কিলোমিটার দূরে অবস্থিত। মামার বাড়িটি ছিল একটি বিড় এলাকাতে। বর্ষার সময় চারিদিকে পানিতে ভরে যেত। আশেপাশে অনেক মানুষ, অনেক দূরে দূরে বাড়ি ছিল। এখন চারপাশে অনেক বাড়ি উঠেছে। শুধু মামার ঘরের পাশে 2টি ঘর ছিল। মাঝে মাঝে ডাকাতের ভয়ে বাড়ির লোকজন সবাই এক ঘরে জড়ো হয়ে থাকতো। যাক, একদিন বড় মামা সপ্তাহের বাজার করতে গিয়ে রাধাগঞ্জ বাজারের দিকে নৌকায় করে রওনা দিলেন, এবং আমার মা তখন অনেক ছোট ছিলেন। বড় মামার সঙ্গে মা যাবার জন্য কান্নাকাটি করতে লাগলেন। মামা শেষমেশ মাকে নিয়ে নৌকায় করে বাজারে রওনা দিলেন। মামার বাড়ি থেকে রাধাগঞ্জ বাজারে যেতে হলে একটা খালের ওপর দিয়ে যেতে হয়। খালের সাথে মেঠো পথের রাস্তা দিয়ে যেতে সময় লাগতো, আর চারিদিক ফাঁকা। যাই হোক, বড় মামা যখন বাজার করে নৌকায় করে আমার মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন, ঠিক বাজার থেকেই একটু এগোতেই খালের সাথে একটা পুরাতন কালী দিঘি। সন্ধ্যা, তখন হালকা হালকা আলো ছিল। মামা যখন নৌকায় করে দিঘির কাছে যাবার সময় মামার চোখে পড়লো দিঘির পাড়ে একটা তাল গাছের উপরে সাদা কাপড় পরা একটি মেয়ে বসে আছে। তার চেহারা ছিল উজ্জ্বল। মামা দেখলেন গাছের ওপর থেকে মেয়েটি খুব জোরে জোরে বিকট শব্দ করে হাসছে, আর চারিদিকে তাকিয়ে আছে এবং তার দিকেই তাকিয়ে আছে এবং মাথা নাড়াচ্ছে। মেয়েটির চুলগুলো গাছের চেয়েও ওপরে, ঠিক খালের পানি পর্যন্ত অনেক লম্বা। মামা এইসব দেখে সাহস বাড়ানোর জন্য জোরে জোরে গান গাইতে লাগলেন, এবং মায়ের সঙ্গে কথা বলছিলেন। মা অনেক ছোট, তাই তিনি কিছুই বুঝতে পারছিলেন না। মামা প্রচন্ড ভয়ে ঘামছিলেন। তখন মামা নৌকার বৈঠা সজোরে আঘাত করলেন এবং বাইতে শুরু করলেন। গাছের ওপর থেকে মেয়েটি বিকট শব্দ করে বলেছিল, কোথায় যাবি? তার সাথে আবার দেখা হবে। কোনো মতে মামা বাড়ি ফিরে সবাইকে সবকিছু খুলে বলল, এবং ঠিক পরের দিন আমার 3 মামা নৌকায় করে সেই বাজারে ধানের কয়ে ধান ভাঙাতে যাচ্ছিলেন, এবং ধান বোঝাই করে আবার রওনাও দিলেন। সারাদিন বসে কাজ শেষে ঠিক গতকালের মতো সন্ধ্যা নামলো, এবং বড় মামা মনে মনে ভাবতে লাগলেন যে আছে কেন ভয় লাগবে না, কারণ সাথে মামার 2 ফ্রেন্ড আছে, কোনো ভয় লাগবে না তাই ভেবেছিলেন। এবং তিনি বললেন যে কারণ সাথে মামার 2 ফ্রেন্ড, 2 ভাই ছিল। বড় মামা ছোট মামাকে হ্যারিকেন ধরাতে বললেন। মামা চিন্তা করলেন যে আগুন থাকলে হয়তো ভূত বা খারাপ কিছু আসতে পারবে না। বড় মামা বৈঠা বাইতে শুরু করলেন
করলেন। ছোট মামা নৌকার অন্য মানে অন্য কোথাও মাথায় বসে পানিতে পা ডুবাচ্ছেন, হাত ডুবাচ্ছেন। মাঝে মাঝে মামা নৌকায় মাঝে মাঝে যে পানি থাকে তার একটি পাত্র দিয়ে নৌকার বাইরে ফেলছিলেন তিনি। আকাশে হালকা চাঁদের আলোতে মনে হচ্ছিল রাতের তীব্র অন্ধকার থেকে কেউ যেন আলো নিয়ে মানুষগুলোকে খুঁজছিল। তখনই দিঘির কাছ থেকে যখন যাচ্ছিল দিঘির পাশ দিয়ে, হঠাৎ করে হেরিকেনের আলোটা নিভে যায়। এবং তখন কোনো বাতাস ছিল না। মামা খুব ভয় পেতে শুরু করেন। তাই ভাইদের বলাতে তারা বলল, ধুর, এইসব কিছু না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আর তখনই ঘটলো আসল ঘটনা। ছোট মামা হঠাৎ করে নৌকা থেকে পানিতে পড়ে গেলেন। কে যেন তাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে। ছোট মামা চিৎকার করে বলতে লাগলেন, ভাই আমাকে বাঁচা, কে আমার হাত টেনে নিয়ে যাচ্ছে। বড় মামা, মেজো মামা তাড়াতাড়ি করে নৌকা থেকে লাফিয়ে পানিতে নেমে ছোট মামাকে অনেক কষ্টে নৌকায় ওঠালেন। এবং নৌকায় ওঠানোর পরে যেটা হলো সেটা হচ্ছে যে মামা খুব ভয় পেতে শুরু করলো। তার ভাইদের বলাতে তারা বলল, দূর, এসব কিছু না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, এইগুলো পড়েছি আমি। এবং তাকে যখন মানে চিন্তা করা হলো যে তাকে একটা ট্রিটমেন্ট দেওয়া হবে, মামা চিৎকার করে বলতে লাগলো যে ভাই আমাকে বাঁচা, কেন আমার হাত টেনে নিয়ে যাচ্ছে। বড় মামা মেজো মামা তাড়াতাড়ি নৌকায়, আচ্ছা এই জিনিসগুলো আমি পড়েছি। এই জিনিসগুলো পড়ার পরে তারপর আমি যেটা বলছি যে সেটা হচ্ছে যে এর পরে যেটা হলো সেটা হচ্ছে যে অনেক কষ্ট করে তারা নৌকায় উঠে দেখলো যে ছোট মামার হাত কেটে গেছে এবং খুব রক্ত বের হচ্ছে। দুই মামা গামছা নিয়ে ছোট মামার হাত বেঁধে দিল। ছোট মামা ব্যথায় কষ্ট পাচ্ছিল। ঠিক মামারই মনে এখন মানে এখনো মনে করলে ভয় পায়। তারা কি করবে না ভেবে নৌকা দ্রুত চালাতে লাগলো এবং কিছু দূর যেতে না যেতেই খালের পাশে একটা ছোট মোটা গাছের ডালের মাঝ বরাবর একটা লম্বা বাঁশ ঝুলে আছে। লাশের চোখ দিয়ে টকে লাল ছিল, রক্ত পড়ছিল এবং চোখটা। লাশটির মাথায় অনেক লম্বা চুল ছিল। লাশটির বিভৎস চেহারা, মনে হচ্ছিল লাশের গা থেকে মাংস খসে খসে পড়লে যেভাবে দেখা যায় সেই রকম কিছু একটা। মনে হচ্ছিল লাশের গা থেকে মাংস খসে খসে পড়লে যেরকম দেখা যায় সেরকম একটা চেহারা। ভেবে দেখুন দৃশ্যটা কেমন হতে পারে। মামা এটা দেখে নৌকা চালানো বন্ধ করে দিল, কারণ লাশটি নিচে নিতে হবে। ছোট মামা বলল, চল আমরা নৌকা নিয়ে খালের পাশে বেঁধে রাস্তা দিয়ে হেঁটে যাই। বড় মামা বলল, না, আমি সাহস করি, দেখি না কি হয়। তাছাড়া নৌকা বোঝাই ধান ভাঙা, নৌকা যদি রেখে যাই, যদি চুরি হয়ে যায়। আর অন্য দুই মামাও রাজি হচ্ছিল না। অবশেষে রাজি হয়ে লাশটির নিচ দিয়ে তারা যখন পার হচ্ছিল ঠিক তখনই লাশটির মুখে কোনো একটা শব্দ তারা ভেসে উঠেছিল। হঠাৎ করে লাশটিকে আর দেখা গেল না। ভয়ে আমাদের অবস্থা মরার মতো হয়েছিল। নৌকায় নৌকায় ধানের বস্তা ছিল, তাই নৌকা বেশি জোরে চলছিল না। রাতের আঁধারে অবশেষে তারা বাড়িতে এসে তাদের বাবাকে সব কথা জানালো এবং লোকমুখে শোনা গেছে ওই দিকে নাকি 15 বছরের একটা মেয়ে পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে ঝুলেছিল সেখানে এবং মৃত্যুবরণ করেছিল। তারপর থেকেই এলাকার আশেপাশের লোকজন রাতের বেলায় একা গেলে সাদা কাপড় পরা মেয়ে, গলায় ফাঁস দেয়া কেউ ঝুলছে এরকম দেখে এবং কেউ বিকট শব্দ করে করছে, কান্না করছে এবং এরকম সাদা কাপড় পরে কেউ হাঁটছে এবং গায়ের উপরে তাজা রক্ত পড়ছে। এই সব ভয় পেতে তাদের কিছু তারা রেগুলারই পেত আর কি। আর যে পর্যন্ত সাহস রাখতে পারতো না তাকে বলা হতো বেঁচে গেলি, তোর সাহস আছে। আসলে ভাই এই ছিল আমার ঘটনা এবং আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার কাছে আরো ঘটনা আছে, আপনাকে পাঠিয়ে দেবো। আপনার নেক্সট স্টোরির জন্য ওয়েট করছি। আমাদের নেক্সট গেস্টের কাছে যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। যে কোনো একটি যেটি সবথেকে ভালো লাগে আপনার কাছে সেই ঘটনা দিয়ে শুরু করবো। হাই লিসেনার্স, আমি রাসেল বলছি। আমি ধানমন্ডির জিকাতলা থেকে এসেছি। আমি যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমার গ্রামে ঘটে যাওয়া একটা ঘটনা। আমার ফ্রেন্ডের কাছে শোনা ঘটনাটা তার দাদার সাথে ঘটছে। সেটা 2010-এর। তো তখন উনি ওনাদের বাড়ির পাশে একটা মসজিদ ছিল। তো ওনাদের বাড়ির বর্ণনাটা আগে দিনই। তো ওনার বাড়িটা ছিল একটা পুকুরের পাশে। তো পুকুরের পাড় দিয়ে যাতায়াত করতে হয়। তো আরেক পাশে ছিল জঙ্গল। তো উনি প্রতিদিনই প্রায় মুয়াজ্জিনের কাজটা উনি করতেন। তো ভালো লাগতো। তো উনি আজান দিতেন, রেগুলার আজান। আচ্ছা। তো
হ্যাঁ, ঠিক উনি ঘড়ি দেখতে হতো না। তো উনার যেটা হইতো যে প্রত্যেক দিনই প্রায় একটা টাইমে ঘুম ভাঙতো, আর সেটা হচ্ছে ফজরের টাইমে। তো ওই টাইমে উনি চাইতেন প্রত্যেক দিনই যে মসজিদে আজান দিতে। তো সেই দিনও ঘটনার দিন আর কি। তো ওনারও ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর উনি আর ঘড়ির দিকে খেয়াল করে নাই। তো উনি ঠিক মসজিদের দিকে পাঞ্জাবি পরে উজু করে ঘর থেকে উজু করে তো মসজিদের দিকে রওনা হয়। তো উনি যখন পুকুরের পাড় আসে, তখন যেটা হয় যে উনি খেয়াল করলেন যে কোনো একটা শব্দ হচ্ছে, সামথিং লাইক একটা ঘন্টা এরকম। তো হঠাৎ উনি ওই দিকে খেয়াল করলেন। তো দেখতে পেলেন যে একটা সাদা ঘোড়া ওনার দিকে এগিয়ে আসছে আর কি। মানে দৌড়েও না, খুব আস্তেও না, একটু মিডিয়াম ভাবে আসছে, আর ঘন্টা বাজছে। তো ঘোড়াটা এরকম ছিল যে অনেক সাজানো ছিল। তো যে ধরেন আরবে যারা চলে, যে ঘোড়ার পিছনে বসার জন্য অনেক কিছু দিয়ে রাখে, এরকম আর কি সাজানো ছিল। আচ্ছা। তো হঠাৎ ওনার সামনে, মানে এটা দেখে উনি খুব ভয় পেয়ে যায়, ওইখানে একদম স্টপ দাঁড়ায় থাকে। তো একটু পর স্তম্ভিত হয়ে যায়। স্তম্ভিত হয়ে যায়। তো একটু পর উনি যেটা খেয়াল করলেন যে ঘোড়াটা ওনার যে পাশ দিয়ে চলে যায়। মানে তারপর উনি চিন্তা করলেন যে কি দেখলাম এটা, মানে এটা চিন্তা করতে করতে রাস্তা দিয়ে এগিয়ে যায় আর কি। তো উনি যখন ওনার পাকা রাস্তায় উঠে, তো মসজিদের যে রাস্তাটা ওইখানে যখন উঠে, তখন খেয়াল করলো যে একটা ল্যাম্পপোস্টের নিচে, একদম ল্যাম্পপোস্টের নিচে একটা ছাগল দাঁড়িয়ে আছে ওইখানে। তো উনি ভাবলেন যে ছাগলের গলায় কোনো রশি নাই, দড়ি বা যেটা দিয়ে ছাগল বাঁধা থাকে এরকম কিছু নাই। তো শুধু একটা ছাগল, কালো ছাগল দাঁড়িয়ে আছে ওইখানে। তো উনি চিন্তা করলেন যে এটা কার ছাগল হইতে পারে, এলাকার কারো হইতে পারে। তো এখানে দাঁড়িয়ে আছে, তো এটাকে আমি নিয়ে মসজিদে ওখানে রাখি, তো যারই হোক সকালে এসে নিয়ে যাবে এরকম। তো যেহেতু রশি ছিল না, তো ছাগল তো বেশ বড় ছিল না, ছোটখাটো একটা ছাগল ছিল। তো উনি চিন্তা করেন যে ওটাকে আমি কুলে নিয়ে নিয়ে যাই মসজিদের ওইখানে নিয়ে রাখ। তো উনি ওইটাকে কুলে নিলেন যথারীতি। কুলে নেওয়ার পরে যেটা খেয়াল করলেন যে ছাগলটা ওনার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে, একদম মানে কুলে থাকা অবস্থায় তাকায় আছে। তো উনি আহ, মানে দাঁড়ায় যে হঠাৎ করে এখানে ল্যাম্পোস্টের নিচে দাঁড়িয়ে আছে, ও ছাগলটার দিকে তাকায় আছে। হঠাৎ ছাগলটা মানে একদম হাসি দিলে যেরকম একটা হয় মুখটা, তো ওই রকম হয়ে গেল। মানে একদম, মানে কি বলবো, মানে উনি একদম ভয় পেয়ে যায় যে একটা ছাগল হাসি দিতে পারে বা এরকম, মানে হাসি এক শব্দ হয়েছে। তারপরে উনি কি হলো? বুঝতে পারলেন যে এটা মানে স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু। তো উনি ওই ছাগলটাকে ধরে একদম মানে যে ল্যাম্পোস্টের নিচে দাঁড়ায় ছিল ওই ল্যাম্পোস্টের খুঁটির মধ্যে একদম বাড়ি দিয়ে দেয়। তো বাড়ির দেওয়ার সাথে সাথে ওইটা নিচে পড়ে যায়, হাতিকেও ছেড়ে দেয়। তো নিচে পড়ে যায় এবং সাথে সাথে একদম একটা কাক হয়ে যায়, কালো কাক হয়ে যায়, এবং কাক হয়ে এটা উড়ে যায়, এখান থেকে উড়ে যায়। তো উনি মানে এই বিষয়টা নিয়ে অনেক ভয় পায় এবং উনি বাসায় ফিরে যায় না, উনি আবার মানে মসজিদের দিকে যায় আর কি। তো মসজিদটা টিন শিট ছিল, তো চাবি ওইখানে রাখা থাকতো। তো উনি চাবিটা নিয়ে মসজিদের তালা খুলে ভেতরে যায় এবং লাইট জ্বালায় উনি যেটা খেয়াল করলেন যে এখন মানে ঘড়িতে, মসজিদের ওখানে ঘড়ি ছিল, তো দেখলো যে 2:30 বা এর আশেপাশে, মানে 2:30 বাজে। তো উনি একটু মানে ভাবলেন যে এত তাড়াতাড়ি ঘুম ভাঙলো, বা উনি ঘড়িও খেয়াল করলেন না, মানে কিরকম, মানে উনি একটু ভয় পেয়ে গেলেন। তো উনি আর বাসায় গেলেন না, তো মসজিদে বসে বাকি যে কোরআন তেলাওয়াত করে নফল নামাজ পড়ে, তারপরে তাহাজ্জুদের নামাজটা পড়ে, তো ওইখানে ছিল। তারপর ওই যে ফজরের নামাজের পরে সবার সাথে ঘটনাটা শেয়ার করল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই আমাদের এখানে লিখছেন, এবং আমাদের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে অনেকেই পতাকার দিয়ে প্রোফাইল পিকচার বানিয়েছেন, যেটা আমরা গতদিন থেকে শুরু করেছি এবং আপনারা আজকে সেটা করছেন, সানন্দে করছেন। এই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং সেরকমই পতাকা দিয়ে প্রোফাইল পিকচার বানিয়েছেন দেখতে পাচ্ছি যে ফয়সাল আহমেদ রাজ, এছাড়াও আমাদের এখানে আরো অনেকেই আছেন যাদের মানে
যারা মানে আমি দেখতে পাচ্ছি যে যেমন হচ্ছে সজীব আবরার, এবং তিনি পতাকা দিয়ে প্রোফাইল পিকচার বানিয়েছেন, প্লাস তিনি লিখছেন অনেক ভয় লাগছে, সিলেট থেকে শুনছি। শাহাদাত হোসেন ইমরান আমাদের সাথে আছেন, সবাই কেমন আছেন জানতে চাইছেন, এবং তিনিও একই কাজ করেছেন। যারা পতাকা দিয়ে প্রোফাইল পিকচার বানিয়েছেন তাদের ছবি, তাদের অ্যাটলিস্ট মেসেজগুলো আজকে আগে পড়ছি। আবিদ রহমান রূপম আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি এমডি টুটুল ফরাজি, প্রত্যেকের কিন্তু প্রোফাইল পিকচার ওনাদের পতাকা। মাসুদ আমিন লিখেছেন লাভ ইউ ফুর্তি, আমাদেরকে এখানে লিখেছেন হৃদয় আর এস, ভেরি নাইস ফুতাফেন। আমাদের সাথে দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে আছেন। আমি এখন যেটা পড়ছি রেডিও ফুর্তির পেজ থেকে পড়ছি, এবং রেডিও ফুর্তির পেজে আরো অনেকেই এই মুহূর্তে আমাদের সাথে কানেক্টেড আছেন। এবং এছাড়াও দেখতে পাচ্ছি যে নীরব আছেন, তিনিও প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলেছেন। আমি একটু বলি যে ডিসেম্বর মাস শুরু হয়েছে, এবং এই ডিসেম্বর মাসে আমরা চিন্তা করেছি আমরা সব আর্জেরা আমাদের প্রোফাইল পিকচারে পতাকা দেব, এবং আমরা সবাই সেটা করেওছি অলরেডি, এবং আমরা সেই পতাকা আমাদের প্রোফাইল পিকচারে শোভা পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন www.facebook.com/radio.ফুর্তি অথবা www.facebook.com/bhutfm.russell, এই দুটো জায়গায় এসে আপনি দেখতে পারেন, এবং আপনি চাইলে আমাদের প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনার যে ছবিটি আছে সেই প্রোফাইল পিকচারে সেটিও আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। প্রীতম কুণ্ড আমাদের লিখছেন যে একটু ভয় লাগছে, খুলনা থেকে শুনছি। খুলনার অনেক ঘটনা পাঠান না কিছু। পারভেজ ইকবাল হোসাইন আমাদের লিখেছেন, এবং তিনি বলছেন যে সারা বছর তো নিজেদের ছবি দেই, আসেন এই মাসটায় দেশের পতাকা দেই। এবং এই পতাকার নিচে চমৎকার ভাবে লেখা আছে, মানে পতাকার শেষে পড়ে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এটাই আমার পতাকা, এবং আমার গান হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে দেখতে পাচ্ছি যে হৃদি, এছাড়াও ইমোশন আমাকে লিখেছেন, রাকিব হাসান লিখেছেন আমাদের এখানে, এবং তিনিও পতাকার ছবি দিয়ে করেছেন যে, এবং তিনি বলেছেন যে আমি প্রোফাইল পিকচার চেঞ্জ তো করেছেন, লিখেছেন লাভ ইউ বাংলাদেশ, লাভ ইউ ভুতাফেম। কবির আমাদের সাথে আছেন, এবং তিনিও চেঞ্জ করেছেন যশোর বাগাছড়া থেকে তিনি আমাদের শুনছেন। এমডি লাল আমাদের সঙ্গে আছেন, এবং তিনিও প্রোফাইল পিকচার শেয়ার করেছেন, এবং প্রোফাইল পিকচারটি চেঞ্জ করেছেন, এবং তিনি একটা মানে থামস আপও দিয়েছেন। রেজাউল খান নাটুয়াপাড়া থেকে শুনছেন, আমাদের সাথে আছেন সজীব আবরার, এমডি আইনাল হোসেন জেসিডি, এবং তিনি উত্তরা থেকে শুনছেন। সজীব আবরার বলেছেন যে ইমেলটা অনেক ভয়ঙ্কর ছিল। অচেনা পথের পথিক, তিনিও পতাকা দিয়ে ছবিটি চেঞ্জ করেছেন, এবং তিনিও লিখেছেন যে হায়াসুল ভাই খুবই নাইস ছিল। এছাড়াও জাহিদ হাসান আরমান আমাদের সাথে আছেন, সুমাইয়া দিনা আমাদের সঙ্গে আছেন। এরা যারা চেঞ্জ করছেন পতাকার ছবিতে তাদের কথাই বলছি। এছাড়াও আছেন সুপিয়ারা আক্তার কিয়া আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে আমি ইন্ডিয়ান, তবু প্রোফাইল পিকচার চেঞ্জ করলাম যাতে আমার SMS পড়েন। থ্যাংক ইউ সো মাচ। বাট আপনি বাংলায় লিখছেন, তার মানে আপনি বাঙালি, এবং আপনি মানে বাঙালি হওয়ার কারণেই বাংলাকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন অবভিয়াসলি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ আমাদের পতাকার প্রতি সম্মান দেখানোর জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাকিবুল ইসলাম শাফিন, বরিশাল থেকে শুনছেন। আশিক শেখ আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন আই এম ব্যাক এগেন আফটার 6 months। আমার সাথে রুবেল সোনার আছেন, সেকেন্ড ঘটনাটা জাস্ট অসম। আমার সাথে আছেন রাকিবুল চৌধুরী, এছাড়াও কালাম আমাদের সাথে আছেন, সুজন মিয়া আছেন, সাইমন আমাদের সাথে আছেন বিপ্লব, এছাড়াও মাজারুল জিন্না আমাদের সাথে আছেন, কাচের দেয়াল আমাদের সাথে আছেন, প্রিন্স শিহাব আমাদের সাথে আছেন, রিফাত সরকার আমাদের সাথে আছেন, এবং প্রত্যেকের পতাকা দিয়ে প্রোফাইল। তোহা মৃধা আমাদের সাথে আছেন, নীরব মাহমুদ আছেন আমাদের সাথে। ভালোবাসি আমরা আমাদের দেশকে, এবং পতাকা শোভা পাচ্ছে প্রত্যেকের প্রোফাইল পিকচারে। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। তার মাঝখানে একটা আপনারা অডিও ক্লিপও শুনে ফেলবেন, যে অডিও ক্লিপটি চমৎকার একটি অডিও ক্লিপ, এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি 88 FM and ডু ফুর্তি। Bhoot FM, the night comes alive. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি
ক্যানবেরা অস্ট্রেলিয়াতে বলছি। আজকে কাজের ব্রেকে আমি আমার ফ্রেন্ডের সাথে actually কথা বলছিলাম। তো কথা বলার সময় সে আমার সাথে একটা স্টোরি শেয়ার করেছে। সো অ্যাকচুয়ালি হোয়াট এ কোইন্সিডেন্স, ওই ফ্রেন্ডটা হচ্ছে যে যার সাথে যে আমরা জার্ভিস পে গেছিলাম, সে ওই চারজনের মধ্যে একজন ছিল মাইকেল। সো মাইকেল আমাকে যেটা বলছিল, মাইকেলের ঘটনা হচ্ছিল একটা রোডের উপর বেস করে, মানে সে ওই ইনফ্যাক্ট এই ঘটনাটাও নিউ সাউথ ওয়েলসে। সো আমি জানি না নিউ সাউথ ওয়েলস নিয়ে এত ঘটনা কেন আছে অস্ট্রেলিয়া, বিকজ এই স্টেটটা অনেক বড় এবং অস্ট্রেলিয়া ইজ এ মিস্টেরিয়াস কন্টিনেন্ট, যেখানে এত মানুষ কম, জাস্ট জঙ্গলে, পাহাড়ে, স্ট্রিমস এন্ড সাগরেই ঘেরা। এখানে তো আমি মনে করি প্যারানর্মালের স্থিতিটা বেশিই থাকবে, বিকজ এখানে মানুষজনের টাচ খুবই বেশি। কারণ ধর নিউ সাউথ ওয়েলস ধরেন অথবা নর্দার্ন টেরিটরি, এরকম স্টেটে মানে কিছু জায়গা আছে যেখানে আধুনিকতা ধরেন বা মানুষের টাচই পড়ে নেই, এরকম অনেক জায়গা আছে। কিন্তু আমিও ট্রাভেল করেছি অনেক জায়গায় এরকম, যেখানে অনেক রিমোট, মানে খুবই নীরব। সো এনিওয়েজ, ওই সবারই মাইকেল আমাকে একটা ঘটনা বলছিল। মাইকেল একবার ওর আসলে ওর কাজিন থাকতো বেটসম্যান বে নামক একটি জায়গায়, দ্বিতীয় নিউ সাউথ ওয়েলস এর একটি শোর অঞ্চল, মানে কোস্টাল অঞ্চল, একটা কোস্টাল স্মল টাউন বেটসম্যান বে। সো বেটসম্যান বে আমি নিজেও গিয়েছি। বেটসম্যান বে রাস্তাটা মানে অনেক 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 ডেয়ারিং ভাই, মানে কি বলবো আপনাকে, আসলে আপনি বিলিভ করবেন না। মানে ইটস লাইক টেকনিক্যালি, মানে যদি বান্দরবন ট্রাভেল করে থাকেন, যে এরকম পাহাড় ঘেঁষে রাস্তা, কিন্তু রাস্তাগুলো একটু চওড়া বাট ভেরি ডেয়ারিং টার্নিংস, এবং একদিকে পাহাড় উঠে গেছে হাজার হাজার ফিট উপরে, আর নিচে হচ্ছে আপনার প্যাসিফিক ওশান। সো খুবই চ্যালেঞ্জিং একটা ট্র্যাক। সো মাইকেল যেটা বলছিল যে সে ওর কাজিনের সাথে একবার উইকেন্ড কাটাতে বেসক্যাম্পে যায়। সো যথারীতি সে উইকেন্ড কাটিয়ে সানডে অ্যারাউন্ড 9:30 সে ডিনার করে ওর কাজিনের কাছ থেকে বিদায় নিয়ে সে আর তার আরেকটা ফ্রেন্ড ওরা ক্যানবেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো আমি আপনাকে বলে রাখি রাসেল ভাই, ক্যানবেরা থেকে বেসমেন্ট বে যেতে লাগে গোটা 2.5 ঘন্টার মতো। সো ইটস নট অ্যাকচুয়ালি দ্যাট ফার, বিকজ খুবই কম ট্রাফিক থাকে ওই রোডে এবং রোডটা খুবই ফ্রি থাকে, বাট অনেক ডেয়ারিং টু ড্রাইভ, অনেক চ্যালেঞ্জিং। তো মাইকেল অ্যাকচুয়ালি আসছিল, সে পাহাড়ের ভিতর দিয়ে এই পাসগুলা যাচ্ছে, স্নেক পাস বলে ওইটাকে, ওইটা টার্নিং গুলা যাচ্ছে, সে চালাচ্ছে অন দ্য স্পিড লিমিট। সো অল দ্য সাডেন সে যেটা খেয়াল করলো যে ওর সামনে, গাড়ির সামনে জঙ্গলের ভিতর থেকে দুটো অনেক বড় সাইজের ক্যাঙ্গারু ওর গাড়ির সামনে এসে পড়লো। সো সে কি করলো, বিকজ দ্য রোড ওয়াজ ফ্রি, সে ক্যাঙ্গারু গুলোকে কাটিয়ে সে রং সাইডে দিয়ে গেল, গিয়ে ক্যাঙ্গারু গুলোকে পাস করে সে আবার তার লেনে চলে আসলো। এন্ড দেন ওনারা, বিকজ ক্যাঙ্গারু গাড়ির সামনে পড়া এবং ক্যাঙ্গারু মারা অস্ট্রেলিয়াতে খুবই রেগুলার একটা প্র্যাকটিস, খুবই স্বাভাবিক, বিকজ এত রিমোট আর ওয়াইল্ড লাইফ অস্ট্রেলিয়াতে যে হাইওয়েতে এরকম পড়তেই পারে। আমরা যে সময় সিডনি মেলবোর্ন চালিয়ে যাই, অনেক শখানিক ক্যাঙ্গারু আমরা আমাদের ট্রাভেলে দেখি যে রাস্তায় মরে পড়ে আছে। সো এটা একটা রেগুলার প্র্যাকটিস। সো অ্যাকর্ডিং টু দ্যাট মাইকেল এটা আসলে পাত্তা দেনি, সে গাড়ি চালাচ্ছিল। সো অ্যারাউন্ড 10-15 মিনিটস লেটার ছাড়া আরবার যেটা খেয়াল করলো, এইবার সেম সাইজের দুটো ক্যাঙ্গারু একটা ওদের সামনে এসে পড়লো। সে এগেইন ওটাকে ক্রস করলো এবং ক্রস করার 10 সেকেন্ড আরেকটা সামনে এসে পড়লো। পড়ার পরে যেটা হলো যে গাড়ির সামনে একদম, মানে ওর যেটা গ্রিল আছে, রেডিয়েটারের যে গ্রিলটা আছে, ওখানে বাড়ি খেলো ক্যাঙ্গারুটা, এবং খাওয়ার পরে গাড়িটা খুব বড় একটা স্ট্রোক মারলো কি গাড়িটা একটা ঠেকান মেরে গাড়িটা স্টার্ট অফ হয়ে গেল। সো দিস টাইম মাইকেল খুবই ফ্রিকড আউট হয়ে গেল, বিকজ ইট ওয়াজ লাইক অ্যারাউন্ড 11:30 ইন দ্য নাইট। ওরা একটা রিমোট নিউ সাউথ ওয়েলস এর একটা রিমোট হাইওয়ের উপরে আছে, যেখানে মানে বলতে গেলে হাফ এন আওয়ার 40 মিনিটস এও কোনো অনকামিং বা অনগোয়িং ট্রাফিক থাকে না, মানে একদম নীরব একটা জায়গার মধ্যে ওর ফ্রেন্ড স্টাক। সো ফার্স্ট থিং ওরা যেটা করলো যে গাড়িটা বাড়ি খাওয়ার পরে সে কোনো রকম গাড়িটাকে সাইড করলো রোডতে, এবং ইমার্জেন্সি লাইটস গুলো জ্বালিয়ে ওরা ভিতরেই আসলে ডিসাইড করছিল যে বাইরে গিয়ে দেখবে কিনা না। ওকে ফাইন। পরে লাইক হাফ এন আওয়ার পরে ওরা ডিসাইড করলো যে না, আমরা একটা কাজ করি, যে আমরা বাইরে বের না হই, গাড়িটা আমরা লক করে ভিতরে থেকে আমরা ইমার্জেন্সি সার্ভিসে ফোন করি। সো আসলে অস্ট্রেলিয়ার এই যদি এখন পরিচিত কেউ থাকে রাসেল ভাই অস্ট্রেলিয়া, আপনি জিজ্ঞেস করলে জানতে পারবেন যে অনেক সময় অস্ট্রেলিয়ার কোস্টাল বা রিমোট আপনি এরিয়াতে গেলে ফোনের নেটওয়ার্কটা পর্যন্ত থাকে না। সো অ্যাকচুয়ালি ওদের নেটওয়ার্ক সেম জিনিসটা ওদের সাথেও হচ্ছিল, যে নেটওয়ার্ক আসছিল যাচ্ছিল, ওরা আসলে নেট পাচ্ছিল না। সো ওরা গাড়িতে আসলে বসা। সো লাকিলি আফটার 15-20 মিনিটস ওদের নেটটা ফোনে অ্যাপিয়ার করলো
বললো, and then they straight away called emergency support, যেটা রোড হাইওয়ে রোড এন্ড অ্যাসিস্ট্যান্স টিম, যেটা ওটাকে ফোন করলো, and then ফোন করার পরে ওদের লোকেশন অটোমেটিক তার লোকেট করতে পারছে ইমার্জেন্সি টিম, এন্ড ওরা বললো যে ইট উইল টেক এ গুড 2 to 3 hours সো টু রিচ, বিকজ মানে ইমার্জেন্সি টিমের যেটা আপনার সেন্ট্রাল যেটা ওই এরিয়াতে, ওইটা আপনার ওই ব্যাক টু লাইক ক্যানবেরা থেকে ইমার্জেন্সি টিম যেতে হবে, গিয়ে আপনার ওদেরকে রিসিভ করে নিয়ে আসতে হবে। সো ওরা বললো ফাইন, ওকে, উই উইল ওয়েট ইন দ্য কার, এন্ড বাই দ্য টাইম সব ওরা কনভারসেশন কনফার্ম করে আপনার ওয়েট করছিল, ইট ওয়াজ লাইক অ্যারাউন্ড 12:30। সো ওরা গাড়িতে আসলে বসে আছে রীতিমতো, এন্ড লাইট অফ করে দিয়ে ওরা জাস্ট চুপচাপ বসে আছে, এন্ড দেয়ার লাইক মাইকেল লিট আপ এ সিগারেট এন্ড হি ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড। অল দ্য সাডেন সে যেটা দেখলো যে ভাইয়া মানে রাসেল ভাই ও দেখার জন্য আসলে তৈরি ছিল না, ওর ফ্রেন্ড ওকে ট্যাপ করে ওর রাইটে দেখতে বললো, মাইকেল দেখো ওটা কি। সো ও যখন রাইটে তাকালো, মাইকেল যেটা আমাকে বলছিল, সে দেখলো যে 5 থেকে 7টা ক্যাঙ্গারু, ইচ অফ দেম ওয়ার লাইক গ্লোয়িং রেড, মানে সবগুলা গ্লো করছে রেড কালারে, এবং ওরা ওই সাইড থেকে দৌড়িয়ে ওদের গাড়ি ক্রস করে জঙ্গলের এই সাইড দিয়ে ঢুকছে, এবং ক্যাঙ্গারু গুলা, মাইকেল এইটা দেখে মানে ও বললো যে দিস ওয়াজ লাইক দ্য ওয়ার্স্ট নাইটমেয়ার আইভ এভার ফেসড, মানে আমি বিলিভ করছিলাম না, আই থট আই ওয়াজ হ্যালুসিনেটিং, বাট আমার ফ্রেন্ড আমাকে যখন ট্যাপ দিয়ে রেখেছে, আমরা দুইজনে আসলে একসাথে দেখছি। এন্ড দেন লাইক 10 minutes ওই ক্যাঙ্গারু গুলা পাস করার পর নাথিং হ্যাপেন্স। আফটার another 10-15 minutes আবার এই সাইড থেকে 7-8টা ক্যাঙ্গারু উইথ সেম কালার, উইথ বার্নিং রেড আইস এবং সেম লাইক গ্লোয়িং রেড বডি, ক্যাঙ্গারু গুলা আপনার হুফিং করে এই রোড ক্রস করে ওই জঙ্গলে যাচ্ছে। মানে ওরা এই সিরিজটা যেতে দেখছে, আসতে দেখছে, বাট ওদেরকে কোনো ক্ষতি করছে না, বাট ওরা দেখছে যে রাতে আসলে নেচার কতটুকু সুপার ন্যাচারাল হয়ে যেতে পারে যদি তুমি একা পড়ে যাও, এবং তুমি কোথায় এমন কোন রিমোট, যেমন নিউ সাউথ ওয়েলসের এই জায়গাটা আপনার মাউন্টেন ঘেঁষা একটা জায়গা, যেখানে মানে জঙ্গল ভিতর দিয়ে হাইওয়ে, তুমি একা পড়ে গেছো, এন্ড মাইকেল সেড লাইক তুমি যদি কখনো এরকম জায়গায় একা পড়ে যাও, ইউ আর মাস্ট টু ফেস সামথিং সুপার ন্যাচারাল উইচ ইজ অ্যাকচুয়ালি হাইডিং ইনসাইড নেচার। সো ওরা যে এরকম মানে প্যারানর্মাল জিনিসপত্র আপনার ফেস করবে, ওরা রেডি ছিল না। তো এই সিরিজটা যেতে আসতে থাকলো, এন্ড দেন দে আর ওয়েটিং, ওরা আসলে বুঝে গেছে সামথিং ফিশি এন্ড ভেরি রং ইজ গোয়িং অন। এরপরে ওরা যেটা দেখলো যে আপনার জঙ্গলের ভিতরে ওরা দেখলো যে গ্লোয়িং লাইট, মানে এখন মানে ওদের গাড়ির অপোজিটে সাইডে যে জঙ্গলের পোর্শনটা, ওখানে ওরা দেখলো যে লাইট গ্লো করছে একদম রেড, মানে প্রপার রেড হয়ে একটা লাইট আপনার সার্ফেসিং, ইটস লাইক গ্লোয়িং লাইক, এবং লাইটটা ওদের দিকে গ্লো করতে করতে আসছে। ওকে, ওরা দেখতেই থাকলো এন্ড লাইক দে আর ওয়ান্ডারিং লাইক আমাদের সাথে হচ্ছেটা কি, এরকম হচ্ছেটা কি। সো সে দেখতে সে যেটা দেখলো যে এখন ঝাঁকে মানে লাইক অ্যারাউন্ড 15-20 ক্যাঙ্গারু, সবগুলা গ্লোয়িং ইন রেড কালার, সবগুলা মাউন্টেনের ওই ফরেস্ট থেকে বের হয়ে এসে হাইওয়ের ওখানে ওদের গাড়ির ঠিক অপোজিট বরাবর দাঁড়িয়ে, মানে এক দৃষ্টিতে ওরা ক্যাঙ্গারু গুলা উপরের দিকে তাকিয়ে আছে, এবং লাইক ক্যাঙ্গারু গুলা মানে কোনো নডিং না, কোনো মুভমেন্ট, আকাশের দিকে ক্যাঙ্গারু গুলো তাকিয়ে আছে ফর সাম রিজন। এন্ড দেন লাইক ওরা এরকম মানে 10-15 মিনিট কোনো মুভমেন্ট নেই, এবং ও আর ওর ফ্রেন্ড আসলে স্ক্রিম করতে যাচ্ছে ভয়, মানে ওরা শিভারিং করছে, বাট দুইজনের মুখে চাপা মেরে ধরে আছে, বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু মেক এনি নয়েজ। সো এন্ড দেন at one point like 10-15 মিনিট এরকম ক্যাঙ্গারু গুলো দাঁড়িয়ে আছে, কোনো কথা নাই, বিকজ এগুলা রাসেল ভাই ক্যাঙ্গারু এরকম গ্লো কেন করবে, দেয়ার সামথিং প্যারানর্মাল গোয়িং ইন ইট। এগুলো জিনও হতে পারে যেগুলো ক্যাঙ্গারুর ফর্ম নিয়েছে, লাইক বিকজ আমরা জিনের জায়গা, আমরা দুনিয়াতে এত বেশি মানে আমরা কি বলবো, আমরা ইনহ্যাবিট করেছি, আমরা অকুপাই করছি, ওদেরও তো থাকার জায়গা থাকতে হবে। সো আই বিলিভ এটা জিনেরই কোনো ডিসপ্লে, বিকজ অস্ট্রেলিয়া ইজ এ ভাস্ট কন্টিনেন্ট, আর এত খালি জায়গা পড়ে আছে, হয়তোবা ওরা এখানেই বাসা বাড়ি নিয়ে রেখে ফেলেছে, লাইক ওরা এখানেই ওদের বাসস্থান করে ফেলেছে জঙ্গলে। এবং ইন দিস এক্সপিরিয়েন্স অফ মাইকেল, এই ক্যাঙ্গারু গুলো আমি শিওর ইট ওয়াজ জিন, ওরা কমিউনিকেট করছে, ওরা এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে, প্রবলি দে আর ডুইং দেয়ার বিজনেস। বাট মাইকেল মানে কি বলবো, হি সেড
লাইক আমি ভেরি স্পেশাল, আমি এরকম একটা এনভায়রনমেন্টে রাতে আমরা দুইটা ফ্রেন্ড একা অ্যাবান্ডেন্ট একটা জায়গায় পড়ে গেছি এবং আমরা উই এক্সপিরিয়েন্স দ্য শক অফ আওয়ার লাইফ টাইম। লাইক এরকম নেচারের মধ্যে সুপার নেচার যে এরকম মানে মিক্স আপ হয়ে থাকতে পারে আমরা দেখে আশ্চর্য হয়ে গিয়েছি। তো এনিওয়ে 10-15 মিনিট এরকম থাকতেন, ক্যাঙ্গারু গুলো এক দৃষ্টিতে উপরে তাকিয়ে আছে। ঠিক তখন মানে একটা গাড়ির রে মাইকেলদের গাড়ির পিছন থেকে পড়লো, মানে দেয়ার ইজ সামবডি এলস কামিং ফ্রম দ্য ব্যাক। তখন যেটা মাইকেল খেয়াল করলো যে ক্যাঙ্গারু গুলা নিমিষে ওই দিক থেকে মানে মুভমেন্টের থ্রুতে না রাসেল ভাই, মানে কি বলবো, মুভমেন্টের থ্রুতে না, জাস্ট লিটারালি রিভার্স না, জায়গার মধ্যে ঘুরে গেল ওরা 360 ঘুরেই আরবার হুটিং করে করে ওই গ্লোয়িং অবস্থায় লাইক ওই জঙ্গলের ভিতরে। যেতে 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 মানে ওরা দেখলো যে ইট ইজ দে আর গ্লোয়িং এন্ড দে আর হুটিং অ্যাওয়ে। যাওয়ার সময় যেতে 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 একটু সময় পরে সবকিছু ইনভিজিবল। তখন মাইকেল বললো না, লেটস নট টেক এনি চান্স, আমি ওই গাড়িটাকে দেখি থামাইতে পারি নাকি, উইল হি চাইক। সো মাইকেল দাঁড়িয়ে ওরা দুইটা ফ্রেন্ড নেমেই গাড়ির মানে সাথে সাথে ওই গাড়ি আসতে আসতে ওরা একটু রোডের সাইডে গিয়ে খুব বেশি মানে অ্যাগনাইজিং ভাবে সিগন্যাল দিল যে গাড়িটাকে থামানোর জন্য। এবং থ্যাঙ্কফুলি ওই ড্রাইভারটা অনেক ভালো ছিল। এন্ড অ্যাপারেন্টলি মাইকেল যেটা বলছিল যে একটা ওল্ড লেডি এন্ড হার হাজবেন্ড দে ওয়ার অলসো ড্রাইভিং ব্যাক টু ক্যানবেরা। সো মাইকেল যেটা বললো যে ওনারের অ্যাসিস্ট্যান্স নিল এবং ওনারে হেল্প আউট করলো। মাইকেল যেটা আমাকে বললো যে সে পরে আপনার যেটা করলো যে ওই অ্যাসিস্ট্যান্স টিমকে রোড এন্ড অ্যাসিস্ট্যান্স টিমকে বললো যে আমাদের গাড়ি আমরা এরিয়া রেখে গিয়েছি, জাস্ট পিক দ্য কার আপ এবং ক্যানবেরা করে ওইটা আমি ওইখান থেকে কালেক্ট করে নিবো। আর ওরা মাইকেল ইন দ্য মিন টাইম ওই কাপলের সাথে ক্যানবেরা। সো এটাই রাসেল ভাই ছিল আজকের কালেক্ট করার ঘটনা। আমি যদি আর কোনো কিছু পাই আই উইল ডেফিনেটলি লেট ইউ নো। ভালো থাকবেন রাসেল ভাই, আল্লাহ হাফিজ। Tonight comes alive with the Ramin Fall. ইয়েস শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ফুট এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং আপনারা সবাই লিখছেন ফেসবুকে, সেই লেখাগুলোতে পরে যাব। আপাতত আমরা আরো একটা ঘটনা শুনে আসবো। আমাদের আরো একজন নতুন অতিথি এই মুহূর্তে জয়েন করেছেন আমাদের সাথে এবং তার ঘটনা আমরা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম স্যার, পিয়াস যাত্রাবাড়ি থেকে। পিয়াস, বলুন আপনার ঘটনা। আমার ঘটনাটা আমার আব্বুর সাথে কথা। আচ্ছা, তো তুমি সরাসরি ঘটনা। জি জি প্লিজ প্লিজ। আমার আব্বু আজ থেকে 20-22 বছর আগে কুমিল্লা একজন মহিলা ম্যাজিস্ট্রেটের কার চালাতো আর কি, ড্রাইভ করতো। তো ম্যাক্সিমাম টাইম আপনার কারটা দেখা যেত যে রেন্টে কারে চলতো। তো যে কোনো একদিন আমার আব্বু আপনার চিটাগাং কি রেন্টে কার থেকে চলতেছে। তো ওই সময় ওই ম্যাজিস্ট্রেট সাহেব যে ফোন দিয়ে বললো যে কি তার রিলেটিভ, খুব কাছে একজন রিলেটিভ, আচ্ছা, তার একজন আত্মীয় মারা গেছে। আচ্ছা, তো কুমিল্লা মেডিকেলে তাকে কি যেতে বললো। আচ্ছা, তো আমার আব্বু ওখানে গেল। যাওয়ার পরে কি যেখানে লোকজন ছিল, যে তাদের কন্ট্যাক্ট করার সাথে সাথে তো তারা আসলো। আসার পরে দেখা গেল যে ডেড বডিটা বাইরে। তোমার আব্বুকে তখন তারা বললো যে তারা 3-4 জন সাথে যাবে। তা আব্বু ঠিক আছে, ডেড বডি তুললো। তো যখন বের হওয়ার সময় তখন তারা বলতেছে যে একজন যাবে, তো যে ডেড বডি তার ছোট ভাই। তো তারা আপনার রওনা হলো খাগড়াছড়ির উদ্দেশ্যে। তা আমার আব্বু কুমিল্লা দিয়ে ফেনী দিয়ে আপনার গেল। তো ফেনী দিয়ে যখন যাচ্ছে তখন আমার আব্বুর কি কাঠটা মোটামুটি অনেক ভার হয়ে গেছে, সে বুঝতে পারতেছে গাড়ি চলছে না ঠিক মতো তেমন। এরকম করতে করতে আপনি যখন আপনার খাগড়াছড়ি আলুটিলা পাহাড়ে উঠলো তখন পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তো যখন আর কি আপনার আর কি পাহাড় দিয়ে নামতেছে তখন আব্বুর চোখটা হঠাৎ করে লুকিং গ্লাসে গেল গাড়ির। আচ্ছা, তো হঠাৎ করে আব্বু মনে হলো যে আপনার কি গ্লাসটা উঠে আর কি আপনার সামনে যে গ্রিল গুলা থাকে আর কি ড্রাইভিং সিটের পিছনে, ওটা ধরে ফুটনি লাগিয়ে রয়েছে আর কি। তো ওটা দেখে আব্বু আর কি মনে করলো চোখের ভুল ধারণা, লুকিং গ্লাসটা সর আর কি অন্যদিক ঘুরে দিল। তো কিছুক্ষণ পর চিন্তা করলো যে দেখি আসলে কি আছে, আবার সেটা করলো আর কি, লুকিং গ্লাস ঠিক করে দেখলো যে না লাস্ট হয়ে আছে। তো এরকম একটা সিচুয়েশন যে আপনার গাড়ি থেকে সে নামতেও পারতেছে না, কিছু কি করতেও পারতেছে না, মানে একদম বিপদে পড়ে গেছেন, কোনো ধরনের কোনো রানিং উপায় পাচ্ছেন না, কি করবেন না করবেন। আচ্ছা, তো তখন কোনো মতো আর কি আমার আব্বু নামলো। পাহাড় থেকে নামার পরে
তো হ্যান্ড ব্রেক টান দিয়ে আব্বু আর কি তার সাথে যে বসা ছিল তার ছোট ভাই তাকে বললো যে দেখেন আপনাদের ডেড বডি কি অবস্থা হয়েছে। তো এটা বলে আব্বু হ্যান্ড ব্রেক টান দিয়ে নেমে গেছে। তো নেমে যাওয়ার পর আর কি ওই যে লোকটা সাথে বসা ছিল সেও আর কি গেট খুলে আর কি দৌড়। তো আমার আব্বু আর কি আপনার হাঁটতে 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 প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটার পরে গ্রামের ভিতরে গিয়ে দেখলো যে আপনার ওই সময় প্রায় ফজর আজানের কাছাকাছি। তো দেখলো আর কি কলপারে একজন মুসলমান আপনার ওযু করতেছে। তো সে আমার আব্বুকে দেখার পর আর কি আব্বু খুব হয়রান ছিল আর খুব ঘামাচ্ছিল। তো আমার আব্বুকে বললো যে কি হয়েছে আপনার। তখন আমার আব্বু এরকম বলার পরে তো হঠাৎ করে মসজিদের থেকে আপনার একজন ইমাম সাহেব বেরিয়ে আসলো, আর যে আর কি ওযু করতেছিল সে মুয়াজ্জিন। ওই আর কি আব্বু সবকিছু বলার পরে তো ইমাম সাহেব বললো আচ্ছা ঠিক আছে চলেন দেখি কি আছে কি হয়েছে। তো গেল আমার আব্বুর সাথে তারা। তো যাওয়ার পরে দেখতেছে যে আর কি লাশ আসলে ওভাবেই আছে, ঠিক আছে। তো আর কি যে ইমাম সাহেব সে আমার আব্বুকে বলছে যে লাশ এভাবে কেন আনছেন, আপনার আচ্ছা। যে লাশটা সেটা তো আপনার নিয়ে যেত লাশ, সব যাই ছিল পাহাড়ের মাঝখান থেকে আসছিল। পরে ইমাম সাহেব কিছু সূরা টুরা আর কি আপনার পরে বড়ই পাড়া দিয়ে লাশের আর কি নাক আর কি কান বন্ধ করে দিল। তো আমার আব্বু আর কি পরে আর কি আমার আব্বুকে যেতে বললো। যাওয়ার পরে সে আর কি বলতেছে যে আমার আব্বু বলতেছে না আমি সাথে লাগলে লোক নিয়ে যাবো। তো এখানে কিছু টাকার বিনিময়ে আপনার 3-4 জন লোক যেতে রাজি হইলো। আচ্ছা। তো আল্লাহর রহমতে আমার আব্বু ঠিক মতো গেল যে পৌঁছেছে। তো এরপরে থেকে আব্বু টানা 3-4 দিন প্রচুর জ্বর, কি জ্বর ছাড়ার কোনো নামগন্ধই নেই। আচ্ছা। পরে একজন কবিরাজকে আনা হইলো। তো কবিরাজটা আনার পরে অনেক কিছু করার পরও আর কি কোনো হইতেছিল না। পরে কবিরাজটা লাস্ট স্টেপ যেটা নিল যে একটা কাঁসার প্লেটের মতো সেটা আমার আব্বুর পিঠে লাগালো। তারপর আর কি ঠিক 10 থেকে 15 মিনিট পর ওই যে আপনার এই কাঁসার প্লেটটা নরমালি আপনার সোনালী কালারের থাকে, ঠিক আছে, ওটা পুরা ব্ল্যাক কালার হয়ে গেছে। তারপর থেকে আল্লাহর মধ্যে আমার আব্বু এখন সুস্থ। আর আমার আব্বু আর কি ওই দিনই লাস্ট ক্যারি করা। তারপর থেকে উনি আর কোনোদিন লাশ না কখনোই না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি যে আপনাদের জীবনে এরকম চমৎকার চমৎকার সব ঘটনা আছে, যে ঘটনাগুলো আপনারা চাইলে কিন্তু আমাদেরকে লিখে পাঠাতে পারেন এবং সেই সমস্ত ঘটনা আপনারা চাইলে কালেক্ট করে আমাদেরকে পাঠাতে পারেন। আপনাদের সেই সমস্ত ঘটনার অপেক্ষায় থাকলাম। তিনি প্রোফাইল পিকচার তো চেঞ্জ করেছেন, অ্যাপ দিয়েও শুনছেন। সজীব সাহা আমাদের সঙ্গে আছেন, ইসমাইল খান জুনিয়র, আমাদের সাথে আছেন আবির হাসান, সীমান্ত, আমাদের সাথে আছেন কাজল, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি, আচ্ছা না আমি আপনার নামটা পড়ছি, শৈশব আমাদের সঙ্গে আছেন, জাবের হোসেন আমাদের সাথে আছেন, আমার সাথে আছেন দেখতে পাচ্ছি সবুজ রানা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহজাবিন, রোকাইয়া, বৃষ্টি, এবং তিনি ঢাকা থেকে শুনছেন। 2-3টা ঘটনা আছে এবং সেটা আপনি অবশ্যই পাঠিয়ে দিন আমাদেরকে buta@radio50.fm এই অ্যাড্রেসে। আবির হোসাইন সাহাত আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আর রিফাত, এছাড়া আমাদের সাথে আছেন কেয়ারলেস লিমন, শিশির আহমেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এমডি আনিসুর রহমান ছাড়াও আমাদের সঙ্গে আছেন রাজু, এবং তিনিও প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন। আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে আছেন, যেমন ইমন আমাদের সঙ্গে, এছাড়াও আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। আব্দুল নূর তুষার সাহা আমাদের সাথে আছেন, সজীব সাহা আমাদের সাথে আছেন। তো আমরা একটা ঘটনায় চলে যাই। যে ঘটনাটি আমাদের একজন লিসেনার আমাদেরকে পাঠিয়েছেন। তো ঘটনাটি তিনি লিখছেন যেভাবে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মেহেদি হাসান রনি, বাগেরহাট শরণখোলা উপজেলা থেকে লিখছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এটা আমার মামার কাছ থেকে শোনা, তার কাছ থেকে যেভাবে শুনেছি সেভাবে বর্ণনা করছি। ঘটনাটা সম্ভবত 2000 সালের দিকে ঘটেছে। আমি তখন বাগেরহাট জেলার রসুলপুর নামের একটি গ্রামের মাদ্রাসায় পড়তাম। সেই সময় ওই এলাকায় এখনকার মতো উন্নত ছিল না, তখন ওই এলাকায় ইলেকট্রিসিটি আসেনি। মাদ্রাসায় থাকার কারণে ওই এলাকার এক বাড়িতে আমি থাকতাম এবং বাড়িটা মাদ্রাসা থেকে অনেকটা দূরে ছিল, এবং আমি প্রতিদিন রাতে এশার নামাজ পড়ে মাদ্রাসা থেকে একজন ছাত্রকে সঙ্গে নিয়ে সেই বাড়িতে গিয়ে টিফিন ক্যারিয়ারে করে রাতের খাবার নিয়ে আসতাম। একদিন জরুরি কাজে আমাকে অনেক দূর যেতে হয় এবং তাই ফিরতে অনেক রাত হয়ে যায়। ওই দিন আবহাওয়া তেমন ভালো ছিল না, সন্ধ্যার দিকে প্রচুর ঝড় বৃষ্টি, এবং যে বাড়িতে আমি লজিং থাকতাম সবসময় বলতো যদি আমি কোনোদিন আসতে না পারি যেন আগে থেকে বলি, ভাত রান্না করার পর যেন নষ্ট না হয়। অনেক রাত হবার কারণে সেদিন কেউ আমার সাথে যেতে রাজি হলো না, তাই উপায় না দেখে একাই রওনা দিলাম
ঝড় বৃষ্টি হবার কারণে রাস্তায় গাছপালা আর ডালপালা ভেঙে পড়ে আছে। অন্ধকার রাত, আমার এক হাতে একটা টর্চ লাইট, অন্য হাতে টিফিন ক্যারিয়ার। চারিদিক জনমানব শূন্য, মনে হচ্ছে আশেপাশে কেউ নেই, শুধু ঝিঝি পোকার আওয়াজ। কেমন যেন একটা গাছ ছমছমে পরিবেশ। আমি যত হাঁটছি মনে হচ্ছে যেন আজকে পথ কমছে না। কিছু যাবার পর একটা কালভার্ট পড়ে এবং একপাশে বিশাল একটা বাগান, অপর পাশে ফসলের ক্ষেত। কিছুক্ষণ সামনে গেলেই একটা চায়ের দোকান, তবে নিশ্চিত এখন সেটা বন্ধ। কালভার্টটা অতিক্রম করার পর কেন যেন সবকিছু একদম নিস্তব্ধ হয়ে গেল। আশেপাশে সেই ঝিঝি পোকার ডাক কোথায় যেন মিলিয়ে গেল। আমার একটু একটু ভয় লাগা শুরু করলো। হঠাৎ একটা কণ্ঠস্বরে আমি আঁতকে উঠলাম। পিছু ফিরে দেখি 10 থেকে 12 বছরের একটা মেয়ে। আমি বললাম, কি হয়েছে? সে বলল, মাকে সাপে কামড় দিয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, দয়া করে আমার সাথে চলুন। আমি বললাম, দেখো আমি একা কি করে নেবো, তার চেয়ে ওই যে সামনে শাহিন ভাইয়ের দোকান, চলো, তাকে ডাকলে কিছু একটা ব্যবস্থা করে দেবে। কিন্তু মেয়েটা বলছে, দয়া করে আপনি আমার সাথে চলুন, অনেক দেরি হয়ে গেছে। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি করব। হঠাৎ ভাবলাম, আমি একা কি করে এত রাতে একজন মহিলাকে নিয়ে যাব, তার চেয়ে তাকেই ডাকি। এইভাবে জোরে জোরে শাহিন ভাইকে ডাক দিলাম। এমন সময় পেছনে তাকিয়ে দেখি মেয়েটা কোথাও নেই। এই দাঁড়ানো ছিল, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে সে দাঁড়িয়ে চলে গেছে। তখন বুঝতে পারি আমার সাথে খারাপ একটা কিছু ঘটছে। এক দৌড় দিয়ে শাহিন ভাইয়ের দোকানে গিয়ে বসে পড়ি। আমার সারা শরীর তখন কাঁপছে, শরীর থেকে অঝরে ঘাম বেরোচ্ছে। আমার ডাক শুনে ততক্ষণে সেও বের হয়ে এসেছে। আমাকে ওভাবে ঘামতে দেখে জানতে চাইলো কি হয়েছে। সবকিছু খুলে বলার পর আমাকে মাদ্রাসায় পৌঁছে দিল। ওই দিন রাতে আমি ঘুমের মধ্যে আবার ওই মেয়েটাকে দেখতে পাই। এবার তার চেহারা খুবই ভয়ঙ্কর। সে রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলছে, আজকে কোন রকমে বেঁচে ফিরলাম আমি। সকালে ঘুম থেকে উঠেই মাদ্রাসার বড় হুজুরকে সব বলি। সব শুনে উনি আমাকে একটা তাবিজ দেন আর বলেন এটা যেন সবসময় সাথে রাখি। এরপর কোনোদিন আর ওই স্বপ্ন দেখিনি। এখনো একা একা রাতের বেলা বের হই না। এবং এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভূত এফএম টিমকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM and Is that the night comes alive with Grameenphone. হ্যালো রাসেল ভাই এবং হ্যালো টু অল দ্য ভূত এফএম লিসেনার্স। আমি অস্ট্রেলিয়া থেকে বলছি, অস্ট্রেলিয়া সিডনি থেকে। আমি এখন যে ঘটনাটি বলবো এটি রোজির কাছ থেকে শোনা। রোজি আমার বাসার অপোজিট সাইডে ওল্ড হোমে থাকে। তো আমার বাসার পাশেই আবার একটি পার্ক আছে। তো এই পার্কে যখন আমরা যাই, হাঁটাহাঁটি করি, তো তখন বিভিন্ন কথাবার্তা, বয়স্ক মানুষরা তো সারাদিন কারোর সাথে কথাবার্তা বলার সুযোগ পায় না। তো তারা একটু সুযোগ পেলে কারোর সাথে একটু কথাবার্তা বলে। এটাই হয়তো তাদের দিনের প্রথম কারোর সাথে ভালো ব্যবহার, ভালো কথাবার্তা এরকম বলে। তো আমি এই পার্কে বসে থাকা অবস্থায় বৃদ্ধ রোজির কথা শুনেছি, তার জীবনের একটি স্ট্রেঞ্জ ঘটনা। তো সে নিজে বেশ আগ্রহ করে বলছিল এবং আমি শুনছিলাম। ঘটনাটি ঘটে রোজির সাথে। রোজির বয়স যখন 14 বছর, আর রোজির জন্ম আয়ারল্যান্ডে, এবং এই ঘটনাটি যখন ঘটে তখন রোজি আয়ারল্যান্ডেই থাকে। তো রোজির 14তম জন্মদিনে রোজির বাবা মা রোজিকে একটি অ্যান্টিক মিরর গিফট করে। মিররটি ছিল প্রায় 2.5 থেকে 3 ফিট, 3 ফিটের মতো লম্বা এবং 1.5 ফিটের মতো পাশে। তো রোজিটি আয়নাটি পেয়ে বেশ খুশি হয়। আয়নাটির চারপাশে সোনালী রঙের ফ্রেমে বাঁধানো ছিল এবং বোঝায় যে আয়নাটি বেশ পুরনো। আয়নাটি যখন রোজি তার রুমে লাগায় এবং প্রথম আয়নাটির সামনে যায়, যাওয়ার পরে সে দেখে আয়নাটা তাকে অসম্ভব সুন্দর লাগছে। মানে এত সুন্দর তাকে আর কখনোই লাগে নাই। এবং এই আয়নার সামনে সে যতবারই যায় সে ততবারই নিজেকে নিজে দেখে মুগ্ধ হয়ে যায়। আমরা যেটাকে নেফার্সিজম বলি। সো রোজির ওরকম নেফার্সিজম হয়ে যায়। সে যতবারই আয়নার সামনে যাচ্ছে ততবারই তাকে এত সুন্দর লাগছে। তো সে রীতিমতো প্রেমে পড়ে যাচ্ছে তার নিজের, মানে নিজেকে নিয়ে সে মুগ্ধ হয়ে যাচ্ছে। তো পরে রোজি যখন ঘরের অন্য একটি আয়নার সামনে যায় তখন দেখে তার মুখ বিভৎস লাগছে, মানে তার মুখের চামড়া খোলা খোলা পড়ছে, এইরকম টাইপের একটা কিছু লাগছে। তো অনেক বৃদ্ধ লাগছে রোজিকে। এরকম মনে হচ্ছে যেন 100-150 বছর বয়স হয়ে গেছে, তার শরীরে চামড়া ঝোলা পড়ছে, খুলে খুলে পড়ছে এরকম। তো রোজি বেশ ভয় পেয়ে যায় এবং সে সাথে সাথে দৌড়ে আবার ওই আয়নার সামনে যায়। দেখে যে না, সেই আয়নাতে তাকে অসম্ভব সুন্দর লাগছে। তো যাই হোক, রোজি কোনো রীতিমতো ভয় পেয়ে ওই দিন রাতে সে ঘুমোতে চলে যায়। আয়নাটি তার রুমেই লাগানো থাকে। তো হঠাৎ করে একদিন রাতে, ওই দিন রাতে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার সাথে সাথে সে শুনতে পারে তাকে বেশ সুরেলা একটা কণ্ঠে ডাকছে, রোজি রোজি কাম
হিয়ার এরকম টাইপের বেশ গান গেয়ে গেয়ে ডাকছে। তো রোজি রীতিমতো বিমোহিত হয়ে চারপাশে তাকায় এবং তার রুমের যে প্রদীপটি থাকে, তখন তো ইলেকট্রিসিটি ছিল না তার গ্রামে, তো সে তার যে প্রদীপটি থাকে সে প্রদীপটি জ্বালায়। তো প্রদীপের আলোতে জ্বালানো আলোটা যখন আয়নার উপরে পড়ে তখন দেখে যে আয়নার উপরে অসম্ভব সুন্দরী রোজিকে দেখা যাচ্ছে। সে বুঝতে পারছে এটি সেই এই রোজি তাকে ডাকছে, খুব সুরেলা কণ্ঠে ডাকছে। তো রোজি রীতিমতো বিমোহিত হয়ে আয়নার সামনে চলে যায় এবং চলে যাওয়ার পরে দেখে যে ওই পারের যে রোজি আছে সেই রোজি হাত বাড়ায় এবং এই পারের যে রোজিও হাত বাড়ায়। হাত বাড়ানোর সাথে সাথে রোজি আয়নাটি টাচ করার সাথে সাথে রোজি যেটা ফিল করে 2-3 সেকেন্ডের জন্য তীব্র ইলেকট্রিক শক এবং চারিদিক অন্ধকার। হঠাৎ করে রোজি আবিষ্কার করে সে আয়নার ওপারে চলে গেছে এবং সে যখন তাকায় তার রুমের দিকে তাকায়, সে দেখে আয়নার থেকে তার রুম দেখা যাচ্ছে এবং দেখে যে রোজিরই নিথর দেহটা আয়নার সামনে পড়ে আছে ফ্লোরে। সো রোজি তখন সাথে সাথে বেশ চিৎকার করা শুরু করে। সে ভাবছে, সে আমাকে যেটা বলেছে তার মনে হচ্ছিল সে হয়তো মারা গেছে এরকম কিছু। সো রোজি এরকম বেশ ভয় পায় আর চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু রোজি আয়নার ওপারে আটকা পড়ে গেছে এবং এটা হচ্ছে একটা সমুদ্রের পাড়ে যদি একটা 10x10 যদি একটা কাচের বক্স দিয়ে রাখা হয়, সে এই 10x10 জায়গাটুকুর মধ্যে হাঁটতে পারছে। সে দেখছে চারিপাশে সমুদ্র, সুন্দর একটা আবহাওয়া এবং পরন্ত বিকালের সমুদ্র যেরকম এরকম সমুদ্রের ঢেউ হচ্ছে, কিন্তু সে ওই রকম 10x10 যে জায়গাটা কাচের ঘরের মতো, অদৃশ্য কাচের ঘর বলা যায় এটাকে, সে ওই জায়গার না বাইরে যেতে পারছে না। সে অনেক চিল্লাচিল্লি করে, কোনোভাবেই সে ওই জায়গার বাইরে যেতে পারছে না এবং সে তার রুমের আয়নার দিকে এসেও অনেক ধাক্কাধাক্কি করে, বাট কোনো লাভ হয় না। ওই দিনই সকালবেলা রোজির বাবা মা এসে দেখে যে রোজির নিথর দেহ পড়ে আছে মাটিতে। তো তখন তো অ্যাম্বুলেন্স ছিল না, টেলিফোন ব্যবস্থা অত ছিল না, তো ওরা রোজিকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলে যে they cannot do anything about her, she's gonna die within some days, because তাদের কথা মতো হচ্ছে রোজি এরকম একটা স্টেটে চলে গেছে যেটা তখন চিকিৎসা বিজ্ঞান জানতো না। আসলে আমরা এখন যেটাকে কোমা বলি, তো তখন যেটা হচ্ছে রোজি কোমায় চলে গেছে। তো রোজিকে বাসায় দিয়ে দেওয়া হয়েছে যে আপনি ওকে বাসায় নিয়ে যান, যে ওর জীবনের শেষ যে কয়টা দিন আছে তো এটা বাসাতেই পিসফুলি সে মারা যায় এরকম টাইপের। তো রোজিকে বাসায় নিয়ে আসা হয়। তো রোজিকে বাসায় নিয়ে আসা হয়, তখনও রোজি আয়নার মধ্যে বন্দী। রোজি ও রুমের মধ্যে যা কিছু হচ্ছে সবকিছু আয়না দিয়ে দেখতে পাচ্ছে। তো এরই মধ্যে রোজি লক্ষ্য করে রোজির যে কুকুরটি ছিল, এই কুকুরটি এসে ওর আয়নার সামনে বসে থাকে। তো রোজি সামহাও বুঝতে পারে যে ওর কুকুরটি হয়তো কি বুঝতে পারছে যে আয়নার মধ্যে কোনো একটা কিছু আছে, কিন্তু কুকুরটিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য রোজি অনেক কিছু করে, অনেক চিল্লাচিল্লি করে, কিন্তু কুকুরটা আসলে কোনো সারা কিছুই করে না, জাস্ট অপলক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে থাকে, মিররের দিকে। তো যাই হোক, চিকিৎসা এরকম ভাবে 2-3 দিন চলে যায়। রোজি রীতিমতো হতাশ হয়ে যায় এবং রোজি ধরেই নেয় যে এটাই, ও আর কখনোই আয়নার ভিতর থেকে বেরোতে পারবে না। আর যতবারই দেখে যে রুমের মধ্যে ওর জুথর দেহটা বেডে শোয়া, ওর মা পাশে কান্নাকাটি করছে, ওর বাবা কান্নাকাটি করছে, ওর ছোট ভাইটা এসে কান্নাকাটি করছে, এরকম আত্মীয় স্বজন সবাই দেখতে আসছে এবং সবাই রীতিমতো ওদের বাইবেল অনুযায়ী গডের কাছে এরকম প্রার্থনা করছে, এরকম সবকিছুই করছে। তো এরকম সময় ওর নানি আসে একদিন। তো নানি আসার পরে দেখে যে ওর নানি এসে খেয়াল করে যে ওই কুকুরটা প্রায় সময় আয়নার সামনে গিয়ে বসে থাকে এবং রোজির দেহটা আয়নার সামনে পাওয়া যায়। তো ওর নানির বয়স তখন এরকম হবে 80-85 বছর, বেশ বৃদ্ধ মহিলা। তো সে তখন বলে যে এরকম যেহেতু চিকিৎসা কিছু করতে পারছে না, ও তো মারাই যাবে, তো শেষ চেষ্টা হিসেবে আমরা আয়ারল্যান্ডে তখন উইচ প্র্যাকটিসিং চলতো, জাদুবিদ্যা যেটাকে বলে, ডাইনি বিদ্যা এরকম, তো উইচ প্র্যাকটিস চলতো। তো ওর নানি বলে যে তাহলে আমরা একটা উইচ আনি, শেষ চেষ্টা হিসেবে উইচ প্র্যাকটিস যেটা করে রিচুয়াল, এটা করে দেখি উইচকে দিয়ে যদি কোনো উপকার হয়। তো পরবর্তীতে একটা উইচ আনা হয়। উইচ আনার সাথে সাথে উইচ মহিলাটি যখন আয়নার দিকে তাকায়, তখনই সে রীতিমতো বেশ ঘাবড়ে যায় এবং ঘাবড়ে যেয়ে জিজ্ঞেস করে যে তোমরা এই আয়নাটি কোথায় পেয়েছো। হ্যাঁ, তো এই আয়নাটি কোথায় পেয়েছো এটা যখন জিজ্ঞেস করা হয়, তখন রোজের বাবা বলে যে এটা তো আমরা একটা এন্টিক শপ থেকে কিনে এনেছি, দেখতে অসম্ভব সুন্দর আয়নাটা, দামও বেশ কমে পেয়েছে, এই কারণে এত সুন্দর আয়না আমরা এন্টিক শপে নিয়ে ওকে 14তম বার্থডেতে এটা গিফট করেছি। তো তখন উইচ যেটা বলে যে এই আয়নাটা ছিল সেই ইজিপশিয়ান আয়না একটি, এবং এটার মধ্যে ইজিপ্টটা আত্মা কিংবা আমরা যেটাকে জিন বলি, ওরা হচ্ছে জিন এটার মধ্যে বন্দি করে রাখতো। হ্যাঁ, তো পরবর্তীতে রোজের বাবা যখন এই আয়নাকে নিয়ে ওই অ্যান্টিক শপে যখন খোঁজ নেয় যে এটা কিভাবে আসলো, তো তখন সে জানতে পারে যে এই আয়নাটা হচ্ছে একটা শিপওয়েক
কারেক্ট, মানে জাহাজ, ভঙ্গ জাহাজ থেকে সমুদ্রের নিচ থেকে একটি জাহাজের মধ্যে একটা কফিন ছিল এবং এই কফিনের মধ্যে আয়নাটা ছিল। তো কফিন এবং আয়না এই দুইটাই, কফিনটা ছিল স্টিলের কফিন, প্রায় ধ্বংস হয়ে গেছে এরকম একটা কফিন। সেই কফিন আর এই আয়না এই দুইটা একসাথে এসে পেয়েছে। মানে কফিনটি এত পুরানো না, বাট আয়নাটা অনেক পুরানো। মনে হচ্ছে যে 1700-1800 এরকম সালের দিকে ইজিপ্ট থেকে এই আয়নাটি আয়ারল্যান্ড এরকম কোন একটি এরিয়াতে নিয়ে আসার সময় হয়তো জাহাজ ডুবে হয়েছিল, কিন্তু আয়নাটি কফিনের মধ্যে বন্দি করা ছিল। তো পরবর্তীতে এন্টিক শপওয়ালারা এটাকে ওই রোজির বাবার কাছে সেল করে। তো যখন এরকম ভাবে উইচটি প্রথম দিন আসলে, তো বলে যায় যে ও সেকেন্ড দিন আসবে, সে চেষ্টা করে দেখবে যে রোজিকে আয়না থেকে বের করা যায় কিনা। এবং উইচ এটাও বলে যে যেই জিনটা হচ্ছে আয়নার ভেতরে ছিল, সেই জিনটা হচ্ছে রোজি কুমারী হওয়ার কারণে এবং ওর বয়স 14-15 এরকম হওয়ার কারণে রোজিকে ওই জিনটা ফুসলে ফাসলে আয়নার ভেতরে নিয়ে গেছে, এবং ওই জিনটা ওই রোজিকে আয়নার ভেতরে নিয়ে সামহাও ওই জিনটা বের হয়ে গেছে আয়না থেকে। তো পরবর্তীতে উইচ আসলে, উইচ প্র্যাকটিস করার সাথে সাথে উইচ যেভাবে প্র্যাকটিস করে বিভিন্ন রিচুয়াল করার পরে রোজি হঠাৎ করে ফিল করে যে তার নিঃশ্বাস, সে আয়নার ভেতর থেকে ফিল করে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে, এবং এরকম অবস্থায় সে বুঝতে পারে যে সে জ্ঞান হারাচ্ছে আয়নার ভেতরে, এবং সে ফিল করে সে তীব্র আলোর মধ্যে দিয়ে যাচ্ছে, লাল নীল আলো খুব দ্রুত একটা কিছু ট্রাভেল করছে এরকম, এবং পরক্ষণে সে বড় একটি নিঃশ্বাস নেয়, এবং নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে সে ফিল করে যে রোজি তার দেহে ফিরে এসছে, এবং রোজি জেগে যায়। জেগে যাওয়ার সাথে সাথে দেখে যে তার বাবা মা চারপাশে, এবং উইচটা তার পায়ের কাছে বসে একটা রিচুয়াল করছে তখনও, আর বাবা মা খুশিতে কান্নাকাটি শুরু করে দেয়। রোজিও অনেক খুশি হয়ে যায় যে এতদিন পর্যন্ত সে আয়নার মধ্যে বন্দী ছিল, সে ছাড়া পেয়ে গেছে। তো পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞান রোজিকে যেই সমাধান দিয়েছে, আরো পরে সে যখন ডাক্তারদের সাথে এই বিষয়ে কথা বলেছে, তার জীবনী একটা ইভেন্ট এরকম একটা ঘটনা ঘটেছিল। তো চিকিৎসা বিজ্ঞানের ডাক্তাররা যেটা বলেছে যে রোজি কোমাতে চলে গিয়েছিল, এবং কোমাতে গেলে এরকম অনেক ঘটনা আছে যে কোমাতে যে ব্যক্তি চলে যায় সেই ব্যক্তি চারিপাশে সবকিছু নিয়ে সচেতন থাকে এবং সে দেখতে পারে, বাট সে কোনো একটা জায়গায় আটকা পড়ে থাকে। লাইক অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে কোমাতে চলে গেলে সে দেখে যে বিশাল বড় একটা নদীর ভিতরে সে একা একটা নৌকাতে বসে আছে, চারিপাশে অথই নদী, আর কোনো কিছু নাই, সে ওই জায়গা থেকে বেরোতে পারে না, বাট সে সামহাও সবার কথাবার্তা শুনতে পারে, কেউ অনেকে দেখতে পারে যে কি হচ্ছে না হচ্ছে তার চারপাশে এরকম। সো সায়েন্স এটাকে এখনো ব্যাখ্যা দিতে পারে না যে কোমাটা আসলে কোন লেভেলে, কোমাটা আসলে কি জন্য হয়, এবং কোমার মেন্টাল কোন স্টেটে চলে যায় এটা আসলে জানে না। এটা সায়েন্স এখনো অনেক চেষ্টা করছে জানার। সো রোজের সাথে এই ঘটনাটি হয়েছিল, রোজ আমার সাথে এটাই শেয়ার করেছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Bhoot FM. The night comes alive. কি চমৎকার একটি ঘটনা, এবং এই ঘটনার পরে একটা মানে সায়েন্টিফিক এক্সপ্লেনেশনও দেয়া হয়েছে। তো এটা আপনার ব্যাপার যে আপনি কোনটা নেবেন, এবং সায়েন্টিফিক এক্সপ্লেনেশন যেটা দিয়েছেন সেটা নিতে পারেন, আপনি তার আগের ঘটনাটাও নিতে পারেন। তবে এই যে অ্যান্টিক নিয়ে কিন্তু আমরা এর আগে অনেক ঘটনা প্রচার করেছি, যে সমস্ত ঘটনা আপনারা জানেন যে অ্যান্টিক শপ থেকে কোনো একটা জিনিস আপনি নিয়ে আসার পরে আপনার বাসায় প্রবলেম শুরু হয়েছে। এর আগে আপনাদের দোলনার ঘটনাটা নিশ্চয়ই মনে আছে, তাই না? যে এরকম হয়, কিন্তু হতে পারে না যে আপনি একটা দোলনা কিনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাসায় রাখার পরে দেখলেন যে আপনি যখন ইউজ করেন আপনি ছাড়াও আরো কেউ না কেউ সেটা ইউজ করছে, অর্থাৎ আপনি যখন থাকছেন না তখনও কেউ সেটা ইউজ করছে। কিভাবে ইউজ করছে? হয়তো দেখছেন যে সারা রাত ধরে দোলনাটা একা একা দুলছে, এরকম হয় কিন্তু। তো এরকম ঘটনা যদি আপনার কাছেও থাকে তাহলে ডেফিনেটলি আমাদেরকে জানাবেন, এবং ডেফিনেটলি আমাদেরকে জানাতে হলে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাকে মনে রাখতে হবে, which is bhootfm@radiofurti.fm, BHWTFM@radiofurt.fm। বা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং আপনি লিখেও পাঠাতে পারেন, ইটস আপ টু ইউ। বাট
অডিও ক্লিপ পাঠালেও চলবে। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আছেন আবু মুসা মামুন এবং তিনি যশোর থেকে আমাদের সঙ্গে আছেন। তাওহিদ আফ্রিদি আমাদের সাথে বলছেন মিররের স্টোরিটা বেস্ট ছিল ভাই। এ আর আরাফাত লিখেছেন যে ভালো লাগছে তার কাছে। সিজি আব্দুল্লাহ কাফি লিখেছেন আই লাভ ভূত এফএম। এরা সবাই কিন্তু প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন, সুতরাং আমি পড়ছি। সারওয়ার মাহমুদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমি এখন রেডিও ফুতির পেজ থেকে পড়ছি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নুসরাত আক্তার তিন্নি এবং সেকেন্ড অডিও ক্লিপটা অলসম ছিল লিখেছেন ইয়াসিন হোসেন জনি আমাদের সঙ্গে আছেন সৌরভ কান্তি রয় 5 বছর ধরে শুনছেন, SMS পাঠাতেন পরে আচ্ছা ভাইয়া পড়ে নাই তাই কমেন্ট করি, আসলে ভাই খেয়াল করে নাই, ভাগ্যের দোষ বলবো কিনা, না ভাগ্যের দোষ একেবারে বলার কোনো কারণ নেই, কারণ এই যে আপনার খেয়াল করলাম এবং আপনারা পড়েও শোনালাম। তাওহিদ আহমেদ আছেন আমাদের সঙ্গে, মুস্তাফা পারভেজ আমাদের সঙ্গে আছেন SK হুসাইন, এছাড়া আমাদের সঙ্গে আছেন MD তাকদিরুল ইসলাম, এছাড়াও শাকিল আহমেদ আমাদের সঙ্গে আরো আছেন দেখতে পাচ্ছি SK আলম হোসেন, সাইন ইসলাম, ভাবনাহীন রাজকুমার আমাদের সঙ্গে আছেন, SK আলামিন হোসেনেরটা তো পড়েছি, সজীব আবরার আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ইয়াসির জোবান সাজ্জাদ, সিজি আব্দুল্লাহ, এছাড়া আমাদের সঙ্গে আছেন সজীব আবরার সহ আরো অনেকে, রানা আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে আছেন এবং যারা প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। হ্যালো লিসনার্স, আমি রুবেল আসছি যাত্রাবাড়ি থেকে। আমার ঘটনাটা হলো মানে একটা জায়গা নিয়ে, আমি ছোট থেকেই মানে আমার দাদির বাড়ি বড় হই। তো আমাদের দাদির বাড়ি যে পাশে একটা মানে জায়গা ছিল, মানে স্কোয়ার ফিট একটা জায়গা। জায়গাটার মালিক ছিল সঙ্গত কারণে আমি তার নাম বলবো না, নাম বলবে সবাই চিনবে আমাদের এখানে। তো জায়গাটার মালিক যে ছিল সে জায়গাটা ওইভাবে রেখে দিছে। তো ওই জায়গাটা অনেক মানে ময়লা টয়লা, আশেপাশের মানুষজন যারা আছে মানে ওইখানে সবাই ময়লা টয়লা ফেলে একদম পরিত্যক্ত একটা জায়গায় করে দেয়। তো ওইখানে অনেক রকমের একটা প্রবলেম, মানে একটা মানে অনেকেই বলছে যে রাত্রেবেলা গভীর রাত্রে ওইখানে দেখা যায় একটা বৃদ্ধ মহিলা মানে ওইখানে চলাফেরা করতে অনেকেই দেখছে। তো এখানে চলাফেরা করতে দেখে, তো ওইখানে একটা প্রবলেম হলো, ওখানে যদি বাড়িঘর যদি কোনো রকমের মানে উদ্যোগ নেওয়া হয় যে বাড়িঘর করার মতো, তো আমার কোনো একটা কারণে মানে কিছু কাজ করার পরে মানে কাজটা বন্ধ করে দেওয়া হয় অটোমেটিক। তো মালিক পক্ষে কিছু প্রবলেম থাকার কারণে তো ওইখানে মানে এই বালি টালি ফালানো মানে কাজ ধরা হয়, কাজ ধরার পর একটু বালি টালি করার পরে ওইখানে কাজটা বন্ধ হয়ে যায়। তো ওইখানে ছেলেরা মানে তারপরে মানে মোটামুটি ওইখানে ছেলেরা আশেপাশে যে মানে ছেলেরা থাকতো এলাকার, আপনি বলতে যাচ্ছেন যে ওইখানে কোনো কিছু করতে হলে সেটা অটোমেটিকলি মানে কোনো না কোনো প্রবলেমের কারণে বন্ধ হয়ে যায়। এটাই কি ঘটনা না আরো কিছু আছে? না, আরো কিছু বলতে লাস্ট মানে ইনলো মানে ওইখানে বাড়ি একদম কমপ্লিটলি মানে ওই জায়গাটা আরেকজনের কাছে হ্যান্ড ওভার করে দেয়। সে ওইখানে বাড়ি কমপ্লিট করে ফেলে, বাট সে বাড়িটা এখনো কেউ উঠতে পারেনি। মানে বাড়ি কমপ্লিট করা গেছে, মানে সবকিছু কমপ্লিট, কিন্তু বাড়িটা এখনো কেউ উঠতে পারেনি। সে আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আচ্ছা, আমাদের যে ভূত এফএম পেজটা আছে এখানে দেখতে পাচ্ছি যে অনন্য ভট্টাচার্য আমাদের সঙ্গে আছেন ইয়াসির জোবান সাজ্জাদ, এছাড়াও অভিমানী ছেলে আমাদের সাথে আছেন। সবাই কিন্তু প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসান সাইদুল ছাড়াও আছেন পারভেজ ইকবাল হুসাইন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আহসানুল হক, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো আপনি যেটা করবেন, আচ্ছা ইনোসেন্ট মুন্নাম আমাদের সঙ্গে আছেন, একজন অনেকগুলো করে কমেন্ট করছেন যার জন্য অন্য কমেন্ট গুলো খুঁজতে হচ্ছে। প্রিন্স পিকে আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আদনান রাকিব আছেন আমাদের সঙ্গে, এছাড়াও MD আল আমিন শেখ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আলামিন হুসাইন সহ আরো অনেকে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পেজ দুটা পারলে আপনারা একটু ভিজিট করবেন। আমাদের পেজ দুটোর অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/radio.futti and www.facebook.com/bhutfm.russell BHTTFM। এটা হচ্ছে আপনার স্পেলিংটা .RUSSELL
রাসেল, এটা হচ্ছে আপনার তার পরের স্পেলিংটা অথবা আমার নামের স্পেলিংটা। এখানে যে আপনার চাইলেই আপনার আজকে যে আমাদের যে গতকালকে থেকে আমরা যে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছি, সেই প্রোফাইল পিকচারটা আপনার প্রোফাইল পিকচার মানে পয়েন্ট কি প্রোফাইল পিকচার, সেটা হচ্ছে বাংলাদেশের পতাকা। এবং আরো একবার আসুন আমরা সবাই অন্তর থেকে বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো, চেষ্টা করবো একটা অডিও ক্লিপ শোনানোর, এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ফুর্তি। Bhoot FM. The night comes alive with Ramin. ইন্ডিয়া থেকে ওয়ার্ল্ড করতে বলছি। আমি এর আগেও ঘটনা পাঠিয়েছিলাম, সেটা সিলেক্ট করেছেন, শুনিয়েছেন। আজকে আরেকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই মেলটা করা। আমি যদিও ইন্ডিয়াতে থাকি, কিন্তু আজকে এই ঘটনাটা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, এটা ঘটেছিল বাংলাদেশে আমার সঙ্গে। 2010 সালের একটি ঘটনা। জানি রাখি, আমার মামার বাড়ি বাংলাদেশে এবং ময়মনসিংহ জেলার একটি বিশেষ অঞ্চলে। আমি জায়গাটার নাম মেনশন করছি না। ছোটবেলা থেকেই আমি যখন মামার বাড়িতে যেতাম, তখন যখন ফ্যামিলির আড্ডা বসতো, সেই আড্ডাতে আমাদের সামনে খুব একটা এই ব্যাপারগুলো শেয়ারেবল ছিল না তখন, কিন্তু আলোচনায় বুঝতাম যে আশেপাশে কোনো একটি জায়গায় কিছু হন্টেড ঘটনা ঘটে, এবং সেই অভিজ্ঞতা মোটামুটি আমাদের মা, আমার মাসি, আমার মামা, যারা যারা আমার ফ্যামিলিতে রয়েছেন মামার বাড়ির দিকে, প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো ঘটনা ঘটেছে ওখানে। তা আমরা যখনই সামনে যেতাম সেই বৈঠকিতে, এই ঘটনাগুলো তারা অ্যাভয়েড করবে। কিন্তু যতই হোক, আমি বুঝতাম একটা কথা আমার কানের মধ্যে বেজেছিল, সেটা ছিল হসপিটাল মাঠ। ওটা আমার মাথার মধ্যে ছিল। তা আমি 2010-এ আমি একবার ঘুরতে নিজেই যাই ইন্ডিয়া থেকে বাংলাদেশ। তখন আমার বয়স 21। তখন আমার যে মামাতো দাদা, তার সঙ্গে আমি ব্যাপারটা শেয়ার করি যে আমি এরকম শুনেছিলাম, আমি সেখানে যেতে চাই। তা সে প্রথমেই আমার কথা শুনেই আমাকে পুরোপুরি না করে দেয় যে না, ওখানে তোমাকে নিয়ে যাওয়া যাবে না। আমার অনেক জোড়াজুড়ির পরে সে অবশেষে আমাকে নিয়ে যেতে রাজি হয়, কিন্তু তারও বেশ কটি শর্ত থাকে। তার মধ্যে একটি হলো, সে যে আমাকে ওখানে নিয়ে যাচ্ছে এটা যেন বাড়ির কেউ জানতে না পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, ওখানে গিয়ে যতক্ষণ ও না বলবে ততক্ষণ যেন আমি কোনো কথা না বলি। ওকে, কোনো অসুবিধা নেই, খুব ইজি দুটো শর্ত, আমি মানতেই পারি। এইখানে একটু জায়গাটার বিবরণটা দিয়ে রাখি। আমি যে গ্রামের কথা বলছি, সেই গ্রামে বাজারের রাস্তার থেকে ডান দিকে চলে যাচ্ছে একটা রাস্তা, সেখান দিয়ে কিছু দূর গিয়ে আমার মামার বাড়ি, এবং তারপরেই শুরু হচ্ছে ক্ষেত, জঙ্গল, বাঁশবাগান, এরকম বিভিন্ন রাস্তা, পুকুর। বসতি আর নেই ওদিকটা। তা আমাদের গন্তব্য সেই দিকেই। ঠিক আছে, 9টা বাজে, গেটের বাইরে হর্নের আওয়াজ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি বেরিয়ে উঠলাম, দেখলাম অন্ধকারে 3টে বাইক দাঁড়িয়ে আছে। তা বুঝলাম একটা আমার দাদার বাইক। তা আমি উঠে বসলাম বাইকে, আমাদের যাত্রা শুরু হলো। নিয়ার অ্যাবাউট 10 থেকে 15 মিনিট বাইক রাইডিং করতে হলো। দুদিকে ক্ষেত, কখনো পুকুর, কখনো বাঁশবাগান, কখনো মাথার উপর দিয়ে রাস্তার দুপাশের বাঁশবাগানরা একত্রিত হয়েছে। হালকা চাঁদ রয়েছে আকাশে। যেখানে গিয়ে বাইক দাঁড় করানো হলো, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি প্রায় আমাদের থেকে 20-25 হাত দূরে একটি দোতলা বিল্ডিং রয়েছে, লম্বায় বেশ বড়। এবং সেই বিল্ডিংটার চারদিকে যা প্রাকৃতিক পরিবেশ, সেই রাতে আমি যতটা বুঝলাম, পুরোটাই মনে হচ্ছে একটা জঙ্গল। আস্তে আস্তে বিল্ডিংটার ঠিক মাঝের দিকে আমরা এগোচ্ছি। যত কাছে যাচ্ছি, বিল্ডিংটার দোতলার খোলা জানলা, কপাটবিহীন জানলা দিয়ে ভেতরের ঘুটঘুটে অন্ধকারটাকে দেখতে পাচ্ছি। ভয় আস্তে আস্তে ফিল করা শুরু করলাম তখন থেকে। তো যাই হোক, যতটা সম্ভব এগুলো না দেখে এগোনোর চেষ্টা করছি। হসপিটাল বিল্ডিং এর মাঝামাঝি একটা প্যাসেজ রয়েছে, যে প্যাসেজটা 7-8টা সিঁড়ি দিয়ে উঠে একটা লম্বা বারান্দা দিয়ে সোজা গিয়ে নামলে আবার আমরা ঠিক এই বিল্ডিং এর পেছন দিকে চলে যাচ্ছি, এবং সেটাই হচ্ছে হসপিটাল মাঠ। যাই হোক, ঠিক বারান্দা শেষ প্রান্ত অব্দি পৌঁছালাম। ওদিকে একটা ছোট মাঠ মতো, এবং তাতে অজস্র বড় বড় গাছ, এবং সেই গাছের ফাঁক দিয়ে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। একটাই ঘর, বিশাল বড় বড় গাছ। সেই দিকে লক্ষ্য রেখে যখন এগোচ্ছিলাম, হঠাৎ আমারই মনে হলো আমি কিছু একটা দেখতে পাচ্ছি।
বিল্ডিং আর এই বট গাছের মাঝে যতটা স্পেস, সেখানে নিয়ার অ্যাবাউট 10 ফিটস, প্রায় 10 ফুট লম্বা কিছু একটি দাঁড়িয়ে রয়েছে। ঘন অন্ধকারে এবং হালকা চাঁদের আলোয় বোঝা যাচ্ছিল যে ওটা একটা মানুষের। আমি যখনই জিনিসটাকে দেখার পরে ওটার প্রতি কনসেন্ট্রেট করতে যাচ্ছি, জিনিসটাকে ভালো করে দেখতে যাচ্ছি, আমি ওর অস্তিত্ব বুঝতে পারছি, কিন্তু ওকে কিছুতেই ফোকাস করতে পারছি না। মানে দেখতে পাচ্ছি আছে, কিন্তু দেখতে পাচ্ছি না। একটা ব্লার, একটা ধোয়া ধোয়া ব্যাপার দেখতে পাচ্ছি ওই দুজনের জায়গা। তা আমি আমার দাদার হাতটা জোরে চেপে ধরি এবং দাদা বোঝে যে আমি কিছু দেখেছি। আর সাথে সাথে ওখানে একটা অদ্ভুত নিস্তব্ধতা ফিল করলাম। মনে হলো যেন চারপাশের হাজার হাজার যে ঝিঝি পোকাগুলো ডাকছিল, সবাই একসাথে চুপ করে গেল। মনে হচ্ছে নিজের হার্ট বিটটা পর্যন্ত এখন শুনতে পাচ্ছি। দাদা আমাকে বললো, চলো আর এক মুহূর্ত এখানে নয়। দাদার বন্ধুরা সবাই অলরেডি ব্যাক করা শুরু করে দিয়েছে বাইকের দিকে। কিন্তু আমার ওই নিস্তব্ধতা হওয়ার পরে শরীরটা কেমন একটা ভার হয়ে গেল, আমি আর নড়তে পারছিলাম না। যাই হোক, খুব কষ্ট করে কোন রকমে ঘুরে এগোতে থাকলাম হসপিটাল বিল্ডিং এর দিকে। বারান্দার মধ্যে দিয়ে যাচ্ছি। সেই দিন জীবনে প্রথম আমি ফিল করেছি ভয়। কি ফিলিংস! প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমার ঠিক ঘাড়ের কাছে কারোর যেন নিঃশ্বাস পড়ছে। ওই নিস্তব্ধতাটা সে সময়কার যেন কানে তালা ধরিয়ে দিচ্ছে। একটা ফাঁকা খোলা মাঠে, একটা ওরকম পরিত্যক্ত পুরনো বিল্ডিং এর ওখানে এতটা নিস্তব্ধতা হতে পারে, এটা যে ফিল করেনি সে কোনোদিন বিশ্বাসই করতে পারবে না। রাইডে স্টার্ট নেওয়ার ঠিক আগের মুহূর্তে, ঠিক যেখানটাতে আমি কিছু একটা দেখেছিলাম, সেই জায়গাটাতে মনে হয় যেন শুকনো পাতার মধ্যে একটা ঝড় উঠেছে। আর তখন আমার কিছু মনে নেই। পরে যখন সেন্স এলো, দেখলাম আমি মামার বাড়িতে। মামা সবাই মাথার কাছে রয়েছে দাঁড়িয়ে। এটা কি হয়েছে ঘটনাটা আমি বলার আগেই দেখলাম আমার দাদা অন্য কিছু ঘটনা বলা শুরু করে দিয়েছি। তাই বুঝতে পারি যে আসল ঘটনাটা লুকানো হয়ে গেছে। আমিও সেই মতো একটা ঘটনা বানিয়ে বলে দিই যে হ্যাঁ, শরীরটা হঠাৎ খারাপ হয়, আমি সেন্সলেস হয়ে যাই। পরে জানতে পারি যে আমি ওই ঘটনার পর অজ্ঞান হয়ে যাই এবং ওই দাদার এক বন্ধু দাদার বাইকের পেছনে বসে আমাকে মাঝখানে বসিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসে। ঘটনা এখানে শেষ হতে পারতো, কিন্তু আমার পরের দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠি, তখন আমার খুব ইচ্ছে হয় দিনের আলোতে আমি একবার জায়গাটাকে। বাইক নিয়ে আমি সেদিকে রওনা দিই একাই। কিন্তু গিয়ে দেখি এখন এক অদ্ভুত পরিবেশ, প্রচুর লোকের সমাগম। তা যাই হোক, এগিয়ে যাওয়ার পরে জানতে পারলাম ওই হসপিটাল বিল্ডিং এর একটা রুমে দিনের বেলায় কোনো একটা সরকারি অফিসের কাজ হয়। আসতে পরে আমি ঠিক যেখানে কালকে জিনিসটাকে দেখেছিলাম ওই জায়গাটাতে গিয়ে দাঁড়াই। যে রুমটার কথা বলছিলাম, রুমের ঠিক পেছনেই একটা পুকুর আছে। পুকুরটা আমি যে লেভেলে দাঁড়িয়েছি তার থেকে অন্তত 20 হাত নিচে ঢালু হয়ে নেমে গেছে। ওই দিকটাতে আবার তখন কোনো লোকজন নেই, যারা রয়েছে সবাই হসপিটালের সামনের দিকে রয়েছে। আস্তে করে নামলাম ঢাল দিয়ে খুব সাবধানে, কারণ শুকনো পাতার মধ্যে সাপ থাকতেই পারে। জলের কাছাকাছি যখন গেছি তখন কিছুক্ষণ দাঁড়ালাম, বেশ ভালো লাগলো জায়গাটা। পাখি ডাকছে, বেশ ভালো। কালকে রাতের সিনারিও আর এই মুহূর্তের ঘটনার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না, এত ভালো লাগছে। তো যাই হোক, ফিরবো বলে যখন ঘুরলাম, ঘুরে যে বট গাছটার কথা বলেছি তার বেশ কিছু শিকড় বাকড় দেখলাম মাটির বাইরে এসে রয়েছে, ওই ঢালুর মধ্যে দিয়ে উঠছে রয়েছে। যখন তাকালাম শিকড় বাকড় গুলোর দিকে, দেখলাম তার নিচে প্রায় 7-8টা 1 হাত মতো সাইজের মাছ পড়ে রয়েছে। তার মধ্যে কিছু মাছ আঁচড়ের দাগও নেই, 2-3টে মাছ আঁচড়ানো, জাস্ট মনে হয় যেন ধারালো নখ দিয়ে কেউ মাছগুলোকে আঁচড়েছে কিন্তু খায়নি। আর 3-4টে মাছ রয়েছে যেগুলো একদম চেটে পুটে খাওয়া। মানে কুকুর, বেড়াল বা শেয়াল কখনো ওরকম ভাবে মাছ খেতে পারে না, কিন্তু এখানে মাছের মাথা এবং মাছের যে কাঁটা সেটা পুরোপুরি রয়েছে, কিন্তু গায়ে এক ফোঁটা মাছ লেগে নেই। এটা কোনো প্রচুর খাওয়া হতে পারে না। যাই হোক, ওখান থেকে ফিরে এলাম। ঘটনাটা সারা জীবন মনে রাখবো। আমি সবসময় ঘটনাটি সবার সঙ্গে শেয়ার করি, আপনাদের সঙ্গেও করলাম। আশা করি ভালো লেগেছে। ভবিষ্যতে আরো ঘটনা পাঠাবো। বাই রাসেল ভাই। Boot FM, the night comes